চলা, একুশ আমার মায়ের ভাষা, প্রাণের বর্ণমালা। একুশ মানে প্রভাত ফেরি, তোমার আমার পথ চলা, একুশ আমার। আসসালামু আলাইকুম, সকলকে শুভ সময়। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের আজকের পর্বের নাম ধবধবে সাদা কথামালা। অত্যন্ত চমৎকার একটি ভিন্ন নাম এবং এটি অবশ্যই একটি কাব্যগ্রন্থের নাম। যিনি লিখেছেন তাকে নিয়েই আজকে আমাদের লাইভ সাজিয়েছি এবং আমাদের এই লাইভ হচ্ছে এই লাইভের নাম হচ্ছে কঠিনেরে করিতে সহজ। আমরা আসলে সবকিছুই অনেক ক্ষেত্রে কঠিনভাবে ভাবতে ভালোবাসি। সহজ কথাকে সহজভাবে বলতে পারি না বা বলতে চাই না। তো সেই জায়গা থেকে আসলে এই নামটি দিয়ে আমাদের লাইভটি আমরা পরিচালনা করে থাকি এবং আমাদের এই অনুষ্ঠানটি প্রতি বৃহস্পতিবার ঠিক রাত ৯ টায় শুরু হয়। সকলের কাছে ক্ষমা চাচ্ছি যে আজকে আমরা ঠিক ৯ টায় শুরু করতে পারিনি, কারণ একটু লাইনে প্রবলেম ছিল। অনেকটাই সংগ্রাম করে বলা যায় যে লাইভে আমরা আসতে সক্ষম হয়েছি। সেজন্য একটু আমাদের লাইভের সময়টা, পারফেক্ট সময়টা একটু আমরা মেইনটেইন করতে পারিনি। সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা হতে পারে, অনেক সময় হয়ে থাকে। তবে আজকে যে পর্বটি অত্যন্ত চমৎকার একটি পর্ব হতে যাচ্ছে। আমরা প্রথমেই আমাদের লাইভটি শুরু করলাম আমাদের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। কারণ আমরা জানি এটা হচ্ছে ২১-এর মাস। আমাদের অনেক ভাষা শহীদ যারা তাদের প্রাণ দিয়েছেন এই ভাষাকে, বাংলা ভাষাকে আমাদের নিজের ভাষা হিসেবে পাওয়ার জন্য। আমরা পুরো মাসটি তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং ২১-এর গান দিয়ে আমরা আমাদের লাইভটা শুরু করব এবং করছি। প্রতিটি লাইভে আমরা তাই করছি, কারণ আমরা আজকে যে এত সুন্দরভাবে স্বাধীনভাবে কথা বলতে পারি সেটি কিন্তু এই ভাষা শহীদদের প্রাণের বিনিময়ে। তো আমাদের যত অনুষ্ঠানই আমরা করি না কেন, যেভাবেই আমরা আমাদের নিজেদের উপস্থাপন করি না কেন, কিন্তু তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এই লাইভগুলো এই পুরো মাস শুরু করব। যে কারণে আপনারা প্রথমে একটি গান শুনেছেন, ২১ আমার মায়ের ভাষা। সবাইকে অনুরোধ করব যারা আমাদের সঙ্গে যুক্ত হবেন লাইভটি শেষ পর্যন্ত দেখবেন এবং যেন অন্যরাও দেখতে পারে সেই সুযোগটা করে দিবেন। ধবধবে সাদা কথামালা। আসলে কথা তো অনেক ধরনের আছে। যে অনেকভাবে আমরা কথাকে বলি কথামালা, তারপরে হচ্ছে কথা প্রসঙ্গ, কথার কথা, এরকম অনেক কথা আমরা বলি। সেই সমস্ত কথা নিয়ে আসলে ধবধবে সাদা কথা বলতে কি বোঝায় বা কথামালা বলতে আমরা কি বুঝি সেটি আমরা যিনি নামটি দিয়েছেন তার কাছ থেকে আমরা শুনবো অবশ্যই। আজকে যিনি আমাদের অতিথি হয়ে আসছেন তিনি হচ্ছেন লুকমান হোসেন পলা ভাই। তিনি একাধারে একজন কবি এবং সাংবাদিক। তাছাড়াও তিনি সভাপতি সবুজ সংঘ এবং বিশ্ব বাঙালি সংসদ, যেখান থেকে আসলে সাহিত্য চর্চা হয়। তাছাড়া তিনি সাধারণ সম্পাদক কসবা প্রেস ক্লাব, নিউজ এবং মুক্ত খবর। ভিন্ন ভিন্ন জায়গায় তিনি তার ভূমিকা রেখে যাচ্ছেন এবং সংস্কৃতিতে আমরা আসলে এই ধরনের ব্যক্তিদেরকে যারা মানে ভিন্ন ভিন্ন দিক থেকে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন তাদেরকে আমরা চাই। তেমন একজন ব্যক্তি আমাদের সঙ্গে আছেন। আমরা আমাদের আজকের অতিথিকে আমাদের স্ক্রিনে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম পলা ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম আপা, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমি বলছিলাম আপনার কথা, একজন ব্যক্তির মধ্যে অনেক কাজ, অর্থাৎ আমরা অনেক সময় মানে ইংরেজিতে বলি ওয়ান স্টপ সলিউশন, অর্থাৎ আপনার কাছে কবিতা আছে, আপনার কাছে সাহিত্যের কথা আছে, আপনি সাংবাদিক, আপনি হচ্ছেন সম্পাদক, আবার কিছু কিছু জায়গায় সভাপতি। তার মানে একের ভিতরে অনেক গুণ। তো একের ভিতরে অনেক গুণ মানে ওয়ান স্টপ সলিউশন। তো আপনাকে পেয়ে আমরা আজকে বিশেষ করে কঠিনেরে করিতে সহজ লাইভটি ধন্য হয়েছে বলা যায়। আপনাকে ব্যক্তিগতভাবে আমি যতটুকু চিনি, আপনি চমৎকার একজন মানুষ যিনি অনেক নলেজ রাখেন সাহিত্য নিয়ে এবং অনেক কাজ করে যাচ্ছেন। আপনাকে অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের লাইভে। ধন্যবাদ সবাইকে, আপনাকে সহকারে। কিন্তু আপনি আমার সম্পর্কে যে এত বেশি বলবেন সেটা আমি প্রস্তুত ছিলাম না। মানে একটু বেশি বললেন, অবশ্য ভালোবাসেন, এটা ভালোবাসা হিসেবে নিলাম। ঠিক আছে, ভালোবাসা সব পারে। থ্যাংক ইউ সো মাচ। আসলে আমরা যারা শিল্প সাহিত্য জগতে কাজ করছি, আমাদের উচিত হচ্ছে আমাদের যারা সহযোদ্ধা
একই প্ল্যাটফর্মে কাজ যারা করি আমরা তো আসলে সহযোদ্ধা। তো সহযোদ্ধাদের উচিত হচ্ছে একজন আরেকজনকে তুলে ধরবে। তুলে ধরা উচিত। মানে আমার এমন মানসিকতা থাকা উচিত নয় যে আমি যদি আমার পলা ভাইকে, আমাদের সাজ্জাদি ভাইকে, আমাদের যারা আছেন এই সহযোদ্ধা হিসেবে কাউকে তুলে ধরলে তারা আমার চেয়ে সামনে চলে যাবে। আমি পেছনে পড়ে যাব। এই ভাবনাটুকু আমাদের ত্যাগ করতে হবে। কিন্তু শিল্প সাহিত্য অঙ্গনে আমরা এটা লক্ষ্য করি। কারণ আমরা যেহেতু লাইভ করছি এখানে আমরা একদম সরাসরি সব বিষয়ে কথা বলবো। আদারওয়াইজ লাইভ করে তো কোনো লাভ হবে না। তো ব্যাপার হচ্ছে যে আমরা যারা সাহিত্য জগতে আছি আমাদের একে অন্যের প্রতি যে বিদ্বেষ, হিংসে এগুলো দূর করতে হবে ১ম এ। তা না হলে হচ্ছে সমাজ পরিবর্তনে আমাদের কোনো ভূমিকা থাকবে না। আমরা ভূমিকা রাখতেও পারব না। সেজন্য আমি যতটুকু পারি চেষ্টা করি আ যাদেরকে আমার সম্মানিত অতিথি হিসেবে আমি নিয়ে আসি তাদেরকে যেন আমি সর্বোচ্চ উপস্থাপন করতে পারি। কারণ উপস্থাপনাটাও কিন্তু একজন মানুষকে ভালো লাগা দিতে পারে। আর সে ভালো লাগা থেকে সে এমন হতে পারে সে মানে বৃহৎ মানের কিছু সৃষ্টি করে ফেলতে পারে। তো why not we should do that? আমাদের এটা করা উচিত। আমার মনে হয় যে এটা আমাদের প্রত্যেকেরই মনের মধ্যে আসা উচিত যে আমার তাকে ফোকাস করতে হবে, আমাকে নয়। আমি আমার কাজের মাধ্যমে ফোকাসড হব। আমি নিজে বললে তো হব না। আরেকজনকে বলতে হবে। তো সেই জায়গাটায় আমি চেষ্টা করি পলা ভাই এবং সেখান থেকে আপনাকে চেষ্টা করেছি। আমি জানি না পুরোটা তুলতে আ তুল মানে তুলে ধরতে পারলাম কিনা কিন্তু চেষ্টা করলাম। তো পলা ভাই আজকে যে পর্বের নাম সেখান থেকেই ১ম এ আসি। ধবধবে সাদা কথামালা। যে নামে একটি বই এইবার ২১ মেলাতে অর্থাৎ ২১শে বইমেলা ২০২৫ এ এসছে। সেটা নিয়ে আপনি অবশ্যই ১ম এই আমাদের যারা এখন দেখছেন তাদেরকে একটু বলবেন যে এই নামটা কেন? ধবধবে সাদা কথামালা। ঠিক আছে। ধবধবে সাদা কথামালার বলার আগে আপনি একটু আগে যে বিশেষণগুলা দিলেন যে আমরা আসলে এখন মানুষ হিসেবে মানুষকে কিভাবে নিচ্ছি, কাউকে জি, জি। সহ্য করতে পারছি না বা একজন উপরে চলে যাচ্ছে হু, তাকে হু। কিভাবে ল্যাং মারা যায় পিছন থেকে। জি, ফুটবলে জি। গেলে এটা হলো যে অফসাইড করে কিভাবে তাকে অফসাইড করে দেয়া যায় অথবা কিভাবে তাকে ল্যাং মেরে ফেলে দেয়া যায়, বাধা বিপত্তি জি, ইত্যাদি। তো আমি ছোট একটা গল্প অ্যা বলে আমি আমার এই সাদা কথামালায় যাচ্ছি। গল্পটা অবশ্যই, এটা গ্রামের প্রচলিত একটা গল্প। এটা আমাদের এখন অ্যা সমাজের বাস্তবতার সাথে এই গল্পটার প্রচন্ড মিল আছে এজন্য আমি বলছি। আর অবশ্যই এর আগে বলেন, সবাইকে অবশ্যই। বলে দেই আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। আমি আপার মতন এত শুদ্ধ করে প্রমিত বাংলায় কথা বলতে পারি না। আমি কথা বলতে পারি, কথা বলি। কিন্তু কেউ অবশ্যই। যদি মনে করেন যে এই উচ্চারণের ত্রুটি বিচ্ছুতি আছে এগুলো একটু ক্ষমা করে দিবেন। আমরা আসলে সবসময় কথা বলি তো। আর ওইভাবে আপার মতন এভাবে গুছিয়ে গেছে বলতেই পারি না। আপা একটু সুন্দর মানুষ, সবকিছু একটু সুন্দর গুছায়ে থাকে। আমি ওরকমও না। ঠিক আছে আপনি বলেন আপনার মতো কোনো অসুবিধা নেই। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমি দেখবে। যেটা বলছি যে গল্প আমরা আসলে মানে সাদা ধবধবে কথামালা আমার আমি তো বইটা নিয়ে বলব কেন করছি নামটা। এর আগে আমি যে গল্পটা বলতে চাচ্ছিলাম, সেটা হলো একটা আমাদের গ্রামের প্রচলিত একটা গল্প। এই গল্পটা আসলে আমাদের সবার বা আমরা এখন যে সময় যাচ্ছি, যে সময় পার করে যাচ্ছি, এই সময়ের জন্য একটা সময় উপযোগী গল্প। তো এটা হলো গ্রামের মধ্যে ২ জন মহিলা একে অপরের জাল। যা আরকি আমাদের গ্রামের ভাষায় বলি যে ভাইয়ের বউ, ছোট ভাইয়ের বউ, বড় ভাইয়ের বউ যা বলে বা আমাদের লোকাল ভাষায় জাল বলি। সত্যিকার অর্থে এটা যাইব তো প্রমিত শব্দ। তো চা ছোট হুম, জাটা একটু সরল সোজা প্রকৃতির। একদম জি, সরল সোজা প্রকৃতির। উনি বা একটু ধর্মীয় দিকগুলো একটু মানেন। তার একজন ধর্মীয় গুরু আছে। উনি যেভাবে বলে এইভাবেই শুনেন। তার কথা আচ্ছা, শুনেন এবং তার সংসার ধর্ম একটু শান্তিতে যাচ্ছে। তার ইমপ্লিটে যে বড় জালটা সেটা তাকে সবসময় হিস্যা করে চলে। মানে তার দুষ সে ধরবে, তাকে সে ডিস্টার্ব করবেই। তো সে হুম, এই হুম, যন্ত্রণার মধ্যে থাকতে, থাকতে এবং এটা তার ধর্মীয় গুরু জানে যে তার বড় জাল তাকে ডিস্টার্ব করে। তো দেখলো যে ছোট জালের অনেক উন্নতি হচ্ছে বিভিন্ন কারণে তো বড় জালের মাথায় ঢুকলো যে তাকে এত ডিস্টার্ব করতেছি। সে তো তার উন্নয়ন তো সে করছে। আসলে তার মূল কারণটা কি? দেখলো যে সে একজন ধর্মীয় গুরুর কথা শুনে এ চলে বিদায়ী হয়তো তার এই উন্নতিটা হচ্ছে। তো বড় যা একটু দুষ্ট প্রকৃতির মানুষ তো সে আবার ছোট জালের সাথে আপনার মিল হইল এবং বলল যে, "আমি তোমার হিসাবে বা তোমার ধর্মগুরুর ব ভক্ত হব। আমি উনার কাছে যাব এবং আমি উনাকে মেনে চলব।" তো ছোট জাল চিন্তা আচ্ছা, করলো যে, "আমার ধর্মগুরুর কাছে যদি সে যায়,
তাহলে তো আমাকে সে পছন্দ করবে এবং আমার গুরুর কথা মানলে তো সে আমাকে ডিস্টার্বটা কম করবে। সেও খুব খুশি হয়ে পীর সাহেবের কাছে থেকে নিয়ে গেল ওদের মুগুর কাছে। তো বড় জাল যেয়ে বলল যে, "আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করব এবং আমি আমার ছোট জালকে ডিস্টার্ব করব না। আপনি যেমন বলবেন এমনি চলবে।" তো পীর সাহেব বললেন যে, "ঠিক আছে, আপনি যে আসছেন আপনাকে আমি একটা বর দিব।" কি দিব? যে আপনি আজকে যা পাবেন তার ডবল আমার এই পুরানা শিষ্য অর্থাৎ আপনার ছোট জাল পাবে। তো বড় জাল তো দুষ্ট প্রকৃতির লোক। তো সে পীর সাহেবকে বলল যে, "ঠিক আছে, আপনি আমাকে যা দিবেন তার ডবল আমার ছোট জাল পাবে তো?" "হ্যাঁ, পাবে, পাবে।" "তাইলে আপনি ওয়াদা করেন যে আপনি আমাকে যা দিবেন তার ডবল আমার ছোট জালকে দিবেন।" তো বলল যে, "ঠিক আছে, আমি ওয়াদা করলাম।" বড় জাল বলল যে, "আপনি আমার একটা চোখ নষ্ট করে দেন।" কি তো অবস্থা! উনার একটা চোখ নষ্ট করলে ছোট জালের কি হলো? ২ টা চোখ নষ্ট হলো। হুম, হুম। আমরা আসলে এই অবস্থায় আছি যে আমার যদি একটু ক্ষতি হয়, আপনার বড় ক্ষতি হলে আমার ক্ষতিটা আমি স্বেচ্ছায় গ্রহণ করব। এই অবস্থায় এক আমাদের এখন সমাজ ব্যবস্থা আমাদের হুম, হুম, সবকিছু আছে। হুম। তো খুবই আমরা চমৎকার আসলে বল এটা হুম, তো হুম। এই এই বইয়ের কথাটার সাথে এটার একটা মিল আছে এই কারণে, এই যে সাদা দবদবে কথা বলাটা আমি এই কারণে করলাম, সেটা হলো জি। আমার মধ্যে আমি আরেকটা আছি। যেমন এখন কত সুন্দর করে গুছিয়ে কথা বলছি এবং এমনভাবে বলছি যে সবাই যাতে বলে যে আমার মতন হচ্ছে ভালো মানুষ আর নাই, এমন সহি শুদ্ধ মানুষ আর নাই, ফিরে কামাল আর নাই এই পৃথিবীতে। কিন্তু আমি কি তাই? বা আমরা কি তা? আমরা না, যখন কথা একদমই না। বলি, হুম, আমি হুম। ধরেন একসময় খুব রাজনীতি করতাম। আমি ৯৬ সাল থেকে ছাত্র রাজনীতি ছেড়ে দিয়েছি। ৯৬ সালে। আচ্ছা। যার আন্ডারে রাজনীতি করতাম, উনি একটা বিষয় নিয়ে সমাজে একরকম বলে গেলেন। ঠিক করলেন উল্টাটা। আমি যেয়ে বললাম যে, "আপনি ওখানে কি বললেন আর এটা কি বললেন?" কয়, "তুমি কি রাজনীতি করবা? তোমার পক্ষে বর্জ্য রাজনীতি করা সম্ভব না।" রাজনৈতিক নেতাদের মাইক সামনে থাকলে যে কথা বলবে, সে ঘরে এসে এই কাজটা করবে। এই চিন্তা করার যদি তুমি চিন্তা করো তাহলে তুমি বর্জ্য রাজনীতি করার দরকার নেই। আমি ঐদিন থেকে রাজনীতি থেকে হাত তুলে ফেলি। তো আমরা আসলে বলছি খুব সুন্দর করে। আমরা একটা জায়গায় উপস্থাপন করছি নিজেকে সুন্দর করে। আসলে সুন্দর করে। ভিতরের আমি অনেক খারাপ। ভিতরের আমি রাইট। যে খারাপ, এটা অনেকে স্বীকার করে না, স্বীকার করতে পারে না। এই হুম, হুম। জিনিসগুলোই আমার এই ধবধবে সাদা কথা বলার মধ্যে আমি চেষ্টা করছি। আসলে এই যে অসাধারণ। আধুনিক শব্দ মিশ্রণে বলি সেটা হলো আমরা সবাই আসলে ডাবল স্ট্যান্ডার্ড এ আছি। ডাবল স্ট্যান্ডার্ড ডাবল সকলের জন্য ক্ষতিকর। আমার জন্য ক্ষতিকর। ডাবল যার সাথে স্ট্যান্ডার্ড, করলাম তার জন্য হ্যাঁ, ডাবল ডাবল স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে হচ্ছে যে আমরা এই যে ভিতরের আমি করছি আরেকটা যে ডাবল স্ট্যান্ডার্ড করাটা মানেই আপনি অনেক দিক দিয়ে বিপদগ্রস্ত। আমি নিজে বিপদগ্রস্ত। যাকে নিয়ে খেললাম সে বিপদগ্রস্ত। আমার একদম। আব্বা একটা কথা বলতেন। আমার আব্বা দীর্ঘদিন আমাদের ইউনিয়নের মেম্বার ছেড়ে ছিলেন। চলুন। আচ্ছা, বলত যে, "না বলতে শিখতে হবে।" আচ্ছা। না বলতে বাহ! শিখতে হবে এই কারণে, তুমি ওর কাছে যদি একজনে এখন একটা সহযোগিতা চাইলো, ধরেন তোমার কাছে আজকে ৳১০,০০০ ছিল, তার খুব দরকার। তুমি বললা, হুম, হুম। "সমস্যা নাই, ঠিক আছে পেয়ে যাবেন।" কিন্তু আসলে তুমি তার টাকাটা দিলে না। দিতে পারলা না। কারণ তোমার দেওয়ার ক্ষমতা ছিল না। কিন্তু তুমি বলার জন্য বলছো যে, "হ্যাঁ, হয়ে যাবে।" কিন্তু ওই লোক এই টাকাটা হয়তো কাউকে ওয়াদা দিয়েছে যে, "আমি কালকে দিয়ে দিব বা আপনাকে টাকাটা দিচ্ছি বা আপনার হবে।" সেইটাকে চিন্তা করে তার একটা যেকোনো একটা বিপদ ছিল দেখে তো তোমার কাছে টাকাটা চেয়েছে। কিন্তু তুমি দিলা না। তার কত ধরনের বিপদ হলো। হুম, হুম, তুমি হুম, না হুম। দিলে তো বিকল্প আরেক জায়গায় সে চেষ্টা করত। তার ওই চেষ্টা করি। আরেক জায়গায় যাইত। কারণ তোমাকে তো সে বিশ্বাস কইরা এই যে তুমি হে বললা, আর সে যে বিশ্বাস করল, তুমি যে পরে এটা পারলা না, তো তার কি হইল? এক হইল তোমাকে খারাপ জানলো আগে। দ্বিতীয়ত তার হুম, অনেক দিকে খারাপ হয়ে গেল। এই যে তোমার হুম, হুম। একবার হে বলাটা অনেক দিকে খারাপ হইলো, অনেক জাতের খারাপ হইলো। আর তুমি একবার একদম। না বললে, একবার না বলে তুমি শুধু একবার না বলছো এবং বাস্তবতার সাথে তোমার নাটা তুমি তো ঠিক, তুমি পারতেছো না, তুমি না বলবেই। ক্ষমতা হুম, হুম। থাকলে না থাকলে না বলবে না। এই যে এই জিনিসগুলা, এই যে লুকোচুরি করা, ডাবল স্ট্যান্ডার্ড করা, আমি আমি বলছি একটা আমার ভিতরে আছে আরেকটা। এই দেখা জিনিসগুলো এই যে দবদবে সাদা কথামালা আমরা আসলে কথামালা বলছি দবদবে সাদা কথামালা। আসলে কথাগুলো সাদা না। ভেতরে সেটা হচ্ছে না।
দারুণ, দারুণ। এই আমি স্ক্রিনে আবার আপনার বইটা দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমার যারা সম্মানিত দর্শক বা শ্রোতা বা সুধীজন দেখছেন তাদের জন্য এটা আবার দেখাচ্ছি। লোকমান হোসেন পলা ভাইয়ের 'দবদবে সাদা কথামালা' এই প্রচ্ছদের বইটি পাওয়া যাচ্ছে ২১শে বইমেলা ২০২৫ এবং সেটি কত নাম্বার স্টলে পাওয়া যাচ্ছে যদি পলা ভাই আপনি বলেন প্রকাশনী আচ্ছা, হচ্ছে আমি প্রকাশনীর আপনাকে নাম কি আপ আমি এই যারা আজকে দেখছেন বা যারা পরে দেখবেন তাদের আমি বলছি। জি। উনি এই শোটা করার জন্য কালকে আমার স্টলে গিয়ে উনি বইটা সংগ্রহ করে আনছে। আমি আপনার প্রতি খুবই কৃতজ্ঞ। ধন্যবাদ। থ্যাংক ইউ। বইটি পাওয়া যাচ্ছে পান্ডুলিপি স্টলে। এটা হলো ৩০৩। ৩০৩ নাম্বার পান্ডুলিপি স্টলে এই ধবধবে সাদা কথামালা পাওয়া যাবে। আমরা পলা ভাই এই ধবধবে সাদা কথামালা নিয়ে আপনি একটা টেলিভিশন সাক্ষাৎকার দিয়েছিলেন। ওই সাক্ষাৎকারটা আমরা একটু দেখে আসি। আমরা একটু অপেক্ষা করছি। সাক্ষাৎকারটা দেখাবো সবাইকে। আমাদের সঙ্গে অনেকেই যুক্ত সাদা হয়েছেন। কথামালা আমরা তাদের এটা কাছে মূলত যাবো। কবিতার বই। এটা আমার ১১তম বই। এই বইয়ের মধ্যে আমি আমার ব্যক্তিগত জীবন থেকে ধরে পারিপার্শ্বিক জাগতিক বিভিন্ন জীবনের বিভিন্ন বিষয় ধরে তুলেছি এবং আমি দবদবে সাদা কথামালায় যেটা বোঝাতে চেয়েছি সেটা হলো যে আমরা গ্রামের বা বিভিন্নভাবে আমরা একটা বক্তব্য আগে শুনতাম যে অতি সত্য কথা যে কোনো জায়গায় বলতে নেই। তো আমি এই সাদা দবদবে কথামালার মধ্যে এইভাবে সত্য কথাগুলা যেগুলো বলা যায় না এগুলা এখানে ধরে তুলতে চেষ্টা করেছি। সেটা আমার ব্যাপারেও আমি বলেছি যে আমার ভিতরে আমি একরকম দেখাচ্ছে একরকম বলছি আরেক রকম এরকম এই বিষয় মানে ঠিক অনেকটা মানে বিপরীত প্রতিক্রিয়ায় যে জীবনচিত্র আমাদের জীবন চলাফেরা আমাদের জীবনাচার এই বিষয়গুলো আমি এখানে ধরে তুলতে চেষ্টা করি। এটি আপনার কততম প্রকাশনা? আমার ১১তম প্রকাশনা। এটা পূর্ববার থেকে প্রকাশনা হয়েছে। কি মনে হচ্ছে আপনার পাঠক ছাড়া আপনি কেমন পাবেন? পাঠক আসলে এই গত ৮-১০ বছর ধরে আমরা শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মাধ্যমে বই বিক্রি হচ্ছে। আসলে আগের মতন পাঠক ওইভাবে বই মেলায় আসছে না। অনেক মানুষ কি মনে হচ্ছে পাঠক আসলে আসছে না কেন? আমরা কি পিডিএফ মুখী বেশি হয়ে যাচ্ছে কিনা? আসলে পিডিএফেও চলে যাচ্ছে। তাছাড়া আবার আমার নিজের বইয়ের অনেক লেখাই আমি নিজে আগেই প্রকাশ করে ফেলছি আমার গণমাধ্যমের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মাধ্যমে। তো আমার বন্ধুরা জেনে যাচ্ছে আসলে আমি কি বলছি কি বলতে চাচ্ছি ইত্যাদি। এটা একটা আর বই বিক্রি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা গ্রুপ করে বিভিন্নভাবে বই আসছে মেলায় মানুষ বই কিনছে। কিন্তু এরপর আমার কাছে মনে হচ্ছে যে পাঠকরা কমে যাচ্ছে এবং বই মানুষ পড়তে চাচ্ছে না। এটাতে যদি আমরা যদি মানুষকে বইয়ের ভিতরে না আসতে পারি, আগামী প্রজন্মকে যদি বইমুখ না করতে পারি, তাহলে আমাদের আগামী ভবিষ্যতে অনেক কষ্ট আছে। সেটা আমি একজন লেখক হিসেবে। আপনি তো নিজে একজন লেখক, তবে যদি আমি জিজ্ঞেস করি যে লেখক হিসেবে কার লেখা পড়তে আপনার ভীষণ ভালো লাগে? এখন আমরা যারা লেখক আমরা ধরেন অনেকেই লেখায় আমাদের পড়তে হয়, আমরা মাল্টি ট্যালেন্ট লেখায় পড়তে হয়। যেমন আমি এক সময় ভ্রমণের উপর আমার বেশি বই আছে, তখন ভ্রমণ বিষয়ক যত লেখাগুলো আছে এগুলোর উপর আমার হয়। আবার কবিতা পড়তে গেলে কবিতার উপরে হয়, আবার গবেষণা বিষয়ক কিছু বই করতে গেলে গবেষণাধর্মী কিছু বই পড়তে হয়। তো ট্রেডিশনালি আপনি এখন আগে আমরা মনে করতাম যে রবীন্দ্রনাথের এই বইটা পড়লে আমরা এটা পাবো, এটা ওই আমরা হয়তো স্যার থেকে জানছি বা বিভিন্ন বড় বাবা জানছি। আমরা হয়তো এক সময় যখন আমরা ছোট ছিলাম রবীন্দ্রনাথের শেষের কবিতা আমরা কবিতাই মনে করতাম, কিন্তু যখন বইটা পড়া শুরু করলাম দেখালাম যে এটা আসলে কবিতা না। তো এরকমভাবে এখন আগে হয়তো কার থেকে জেনে পড়তে হতো, এখন আমার যদি মনে হয় যে আমি এই বইটা পড়বো, আমি অনলাইনে সার্চ দিলে বুঝে যাচ্ছি যে বইটা কোন লেভেলের কি বই আমি উপরে নিয়ে আসতে পারতেছি। এই জন্য স্পেসিফিকলি যে মুখের বই পড়তে বইটা না, আমি আগে সাবজেক্ট চয়েস করি, সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট সার্চ দিলে আমার অনেকের বই চলে আসে। আমি ২-৪ জনের বই দেখলাম, দেখার পরে যেটা ভালো লাগছে সেটা আমি অনলাইনে অর্ডার দিয়ে নিয়ে আসলাম অথবা আমি খুঁজে নিয়ে আসলাম আমার প্রয়োজনে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে আমাদের সাথে ফাগুনের মলাটি যুক্ত হবার জন্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম একজন লেখকের সাথে, আমরা তার প্রত্যাশার কথা জানছিলাম, তিনি আসলে কি বই পড়তে বেশি ভালোবাসেন সেই কথা জানছিলাম। দর্শক, ফাগুন কিন্তু একদম দোরগোড়ায়, ফাগুনের যে দোরগোড়ায় করার আছে সেই চিত্রই কিন্তু আমরা বইমেলা প্রাঙ্গণেও দেখতে পাচ্ছি। যেহেতু ফাগুনের কথা বলছিলাম সেহেতু একটি লাইন কিন্তু আমার ভীষণ মনে পড়ছে, কেউ বলে ফাগুন, কেউ বলে পলাশের মাস, আর আমি চমৎকার একটি সাক্ষাৎকার দেখলাম পলক ভাই। থ্যাংক ইউ আপা, আপনি এটা সংগ্রহ করে দেখানোর জন্য।
অনেক না, আজকে যেহেতু আপনাকে আমন্ত্রণ জানিয়েছি, আপনাকে নিয়ে যা, যা আছে আমার কাছে সবই তো ইনশাআল্লাহ প্রেজেন্ট করব। এটাই তো লাইভ, তাই না? লাইভে আপনাকে চমক দিলাম আরকি। আপনারটা সংগ্রহ করে ওর মধ্যে দিয়ে দিলাম। আমি একটু আসি হচ্ছে আম যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমি এই সাজ্জাদি ভাইকে এখনো দেখতে পাচ্ছি না, রাগ করছি আমি উনার উপরে। কারণ সাজ্জাদি ভাইকে আমি লাইভটা শেয়ার করেছি। আমাদের সঙ্গে আছেন মোর্শেদুজ্জামান আ স্যার, উনি হচ্ছেন একজন কবি। খুবই চমৎকার লিখেন। মোর্শেদ ভাই, আপনাকেও আমি হচ্ছে আ আমার লাইভে অগ্রিম আমন্ত্রণ জানাই। আপনাকে নিয়ে অবশ্যই একটা লাইভ সাজাবো আমি। আপনি দেখছেন এর জন্য ধন্যবাদ। আমাদের রিচার্ড কিশোর দাদা, আমাদের বাংলাদেশের একজন legendary কিবোর্ড আর্টিস্ট। আ দাদা দেখছেন, এজন্য দাদা আপনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ আমি। আ আপনি সময় করে দেখছেন আমাদেরকে, এজন্য। নরিন সাবা, আপনার প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি লিখেছেন, "আপু সালাম, ভালো লাগছে।" অনেক ধন্যবাদ আপনাকে। লতিফ সাজি, যিনি লালন শাহের একজন মানে এমন ভক্ত, যার বাবাও ছিলেন লালন শাহের ভক্ত। তিনি বলছেন যে, "প্রোগ্রাম দেখছি মামুনি, খুব ভালো লাগছে আপনার কথাগুলো।" ২১শে বইমেলার যে সাধু সঙ্গীত যে গানগুলো হয়, সম্ভবত ২১শে বইমেলার প্রতি বুধবার, আ আমি যদি ভুল না করি পলা ভাই, প্রতি বুধবার অনুষ্ঠানটা হয় যেখানে লালন সাইজির গান বা বিভিন্ন গান হয় এটা সাধু হলো সঙ্গীত। প্রতি বুধবারে আপনার প্রতি হলো ভাবনগর জি, নগর সাধু সংঘের এরা গত বুধবারে গতকাল ৫৩৪তম পর্ব এরা করেছে। আগামী বুধবারে এরা ৩৫তম করবে। এরা আসলে পুনর্জাগরণের গান, বিশেষ করে আমাদের চর্যাপদের অনুযায়ী। পুনর্জাগরণ করে এবং খুব ভালো লাগে। আপনি যদি গতকাল আরেক ২০ মিনিট আগে আসতেন তাহলে ওখানে আপনার দেখা আমি হতো। সেটা বলছি সালমান যে শাহের ওখানে পরে হ্যাঁ, আচ্ছা, তো আমি অবশ্যই আগামী যা বুধবার ঠিক ৪টায় শিশু চত্বরের সামনের গেলি দেখবেন যে খুব সামনে করে সবাই বসা আছে। আচ্ছা। তার মানে হচ্ছে পুনঃজাগরণ, আ মানে নতুন করে আবার সবাইকে একটু জাগিয়ে তোলার চর্যাপদের চেষ্টা। চর্যাপদের রাইট, গানগুলা বিভিন্নভাবে এটা পুনর্জাগরণ রাইট। করে গাওয়া হচ্ছে। আমাদের এগুলো এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য, আ যে ওখানে পুনর্জাগরণের গান হয় এবং সেটা পুরো ২১শে বইমেলা যতদিন চলবে ৩০ দিন, তার মধ্যে ৪ দিন প্রতি বুধবার হবে এবং এবং যারা এটা হচ্ছে সবসময় প্রতিদিন বুধবার ৪টা থেকে শুরু হয় ৫টা পর্যন্ত। আচ্ছা, এই যে প্রতি বুধবার হয়, যারা পছন্দ করেন এই চর্যাপদের গান, পুনর্জাগরণের গান, আপনারা চলে আসবেন, দেখবেন। এটা আসলে যারা আমরা বইমেলাতে প্রতিনিয়ত যাই, আ তাদের আসলে এটা খুব ভালো লাগা দেয়। আর স্পেশালি এই যে আধ্যাত্মিকবাদের মানে মধ্য থেকে আসে, এটা আমাদের জন্য আসলে ভালো লাগে। আমরা নিজেকে আসলে চিনতে পারার চেষ্টা করতে পারি। এটা একটা বিষয়। আর আমি আসলে ভুল বলেছি। কিশোর দা, আমাকে ক্ষমা করবেন। আপনি একজন বাংলাদেশের legendary গিটার আর্টিস্ট। আমি কিবোর্ড বলে ফেলেছি। আ যেহেতু কিবোর্ডের সঙ্গে প্রচুর বসা হয় তো ওইটাই মুখে চলে আসছে। আমি দুঃখিত কিশোর দাদা, আমাকে ক্ষমা করে দিয়েন। লাইভে অনেক সময় ভুল হয়ে যায়। তো সেটা হয়ে গেছে আমার দ্বারা। তো আমি আ যেটা কিবোর্ডে বলছিলাম, গিটার আছে তো। কিবোর্ডে গিটার থাকে তো এইজন্য হয়ে গেছে, সমস্যা নেই। রাইট। আমাদের নরিন সাবা আপু লিখেছেন যে আপু হেলাল হাফিজ ২১শে পদক পেলেন। কথাটার সত্যতা কতটুকু আমরা প্রবাসীরা সব জানতে পারি না, যদি একটু বলতে। আচ্ছা, আমি একটু পলা ভাইকে বলি। পলা ভাই, এবার যে ২১শে আ পদক ঘোষণা করা হয়েছে, পেয়েছেন অনেকে। তার মধ্যে কি আমাদের কবি হেলাল হাফিজ আছেন? আপনি তো হেলাল একাডেমির সঙ্গে হাফিজের নাম হেলাল হাফিজ আছে মনে হয়। কিন্তু আমি কিন্তু একটু আগে শেয়ার করেছিলাম পুরাটা। এখন তো আর এই লাইভে আমরা দেখতে পাচ্ছি না। আমার আইডিতে যদি আপনার পাশের আপনার ম্যানেজার থাকে, আমার আচ্ছা, না আইডিতে আমি যদি দেখতে পারে, আমি আচ্ছা তালিকাটা আমি দিয়ে রাখছি। আচ্ছা, নরিন সাবা, আপু আপনাকে আমি জানাচ্ছি আ আ যে উনার নাম শেষ পর্যন্ত আছে কিনা। আমরা একটু লাইভটা চলতে দেই। আপনি থাকেন আমাদের সঙ্গে, যেহেতু এখনো আছেন। কিন্তু আমার আমার থাকুন। আর আমার প্রতি খুব ২ জন কাছের লোক পেয়েছেন। বে বে সাংবাদিক মাহমুদুর রহমান স্যার পেয়েছেন আর ফেরদৌসী আরা বা আমাকে ফেরদৌসী আপা, ৯১ হ্যাঁ, সাল থেকে ফেরদৌস চিনেন। আপা নজরুল সঙ্গীত হ্যাঁ, শিল্পী। উনি আমাকে আচ্ছা, ৯১ সাল থেকে চিনে। উনার হাসব্যান্ড আমাদের ইউনু ছিলেন। উনার সাথে আমার গত ৫-৭ দিন আগে শেরাটনে দেখা হলো। তো আমি বললাম যে, "কি অবস্থা? বাচ্চাটা কত বড় হয়েছে?" দৌড়ায় মেয়েরে ডাইকা আইনা পরে আমার সাথে ছবি তুলছি। এটা আজকে শেয়ার করছি আমি। আমার হ্যাঁ, আমি পার্টি এটা দেখে। দেখেছি। আ আমি এই প্রসঙ্গে আসবো। পলা ভাই, উনার যে ফেরদৌস আরা আপা, আ বাংলাদেশে একজন legendary নজরুল সঙ্গীত শিল্পী। উনার হাসব্যান্ড আবার আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং এ পড়াশোনা করেছিলেন। মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর একজন অ্যালামনাই উনি। আমাদের প্রোগ্রামে উনি একাধিকবার গেয়েছেন।
সরাসরি উনাকে দেখবার এবং কথা বলারও সুযোগ হয়েছে। চমৎকার একজন আর্টিস্ট। ২১শে পদক উনার জন্য ঠিক আছে। উনি বহু বছর ধরে নজরুল সঙ্গীতে অবদান রেখে চলেছেন। এটা কাম্য ছিল। তো আমি একটু আবার আসছি যে আমাদের লতিফ সাজি আমাদেরকে দেখছেন। আমি আসসালামু আলাইকুম জানাই। নিশ্চয়ই ভালো আছেন এবং আপনার গান শুনবার জন্য আমি অপেক্ষায় আছি। বিশেষ করে বইমেলা চলাকালীন সময়ে আমার প্রতি বইমেলাতে আমার লতিফ সাজির সঙ্গে দেখা হয় এবং উনি আমাকে মা বলে সম্বোধন করেন, যেটা আমার জন্য বাড়তি এবং অত্যন্ত মানে মূল্যবান প্রাপ্তি যে উনি আমাকে মা বলেন। আমার তো বাবা নেই। তো যখন উনি মা বলে ডাকেন তখন মনে হয় যে আমার বাবাই আমাকে ডাকছেন। আমার খুব ভালো লাগে এবং অসাধারণ লালন সংগীত উনি করেন। আমার লাইভে উনি এসছেন। উনাকে সবাই চেনেন এখন। আমরা উনাকে নিয়ে আরো কথা বলব। লতিফ সাজি আপনি থাকেন আমাদের সঙ্গে। আমরা আমাদের লাইভটা একটু পরিচালনা করতে, করতে আপনাকে নিয়ে আরো কিছু কথা বলব, আরো কিছু তথ্য দিব এখানে। আচ্ছা, আমি এখন পলা ভাই আপনার কাছে আসি যে আপনি তো ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় আপনার জন্ম হয়েছে এবং আমরা জানি যে বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়া জেলার অনেক কৃতি সন্তান আছে। এই অসংখ্য কৃতি সন্তানদের মধ্যে আপনি একজন এখন। আপনার ভাবতে অনেকের মধ্যে একজন আপনি ভাবতে আপনার কেমন লাগে? আসলে এটা না সাধারণত এই ধরনের প্রশ্নগুলো করা হয় না অনেককে। কিন্তু আমি চাই একটু প্রশ্নটা করতে। কারণ আমরা যেমন আমি যদি নরসিংদী জেলার কথা বলি, আমি তো নরসিংদী জেলার রায়পুরা থানার। নরসিংদী জেলারও অনেক কৃতি সন্তান আছে। যখন আমি মনে করি যে আমার নরসিংদী জেলার, যেমন আমি যদি বলি ডক্টর আলাউদ্দিন আলাজাদ, উনি নরসিংদী জেলার রায়পুরা থানার। আমি যখন ভাবি যে উনি নরসিংদী জেলার রায়পুরা থানার, তখন কিন্তু আমার মনে হয় যে আমার ওখানে জন্ম হওয়াতে আমি নিজেকে ধন্য মনে করি। যে না ঠিক আছে, আমি কিন্তু উনার নাম নিতে পারি। যদি উনি আমার নানা হন, কিন্তু উনি যদি আমার নানা নাও হতেন, তবুও আমি তার নাম নিতাম। কারণ আমার তখন মনে হতো যে আমি তার দ্বারা আলোকিত হয়েছি। তিনি আমাকে আলোকিত করেছেন। তো আপনার কি এই ভাবনাটা হয় কিনা? বিশেষ করে এই ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃতি সন্তানদের মধ্যে থেকে আপনাকে কেমন অনুভূতি হয়? ঠিক আছে, অনুভূতিটা হলো যে আমি বিশ্বাস করি এবং আমি এই ফিলোসফিটা মানি। সেটা হলো হুম, যে আমার জন্ম না হইলে এখন আপনার সাথে জি, কথা বলতে পারতাম না। আমি এই অবস্থায় আসতে পারতাম না। জি, তো সুতরাং এই ভাবনাটা তো থাকতেই পারে এবং ব্রাহ্মণবাড়িয়ার লোক হিসেবে। তবে আমাদেরকে যারা আমাদের যে বাতিঘর ব্রাহ্মণবাড়িয়ার, তাদের প্রতি তো জি, শ্রদ্ধা সম্মান নিশ্চয়ই অনেক বড় জায়গা থেকেই আমরা দেখাই। বিশেষ করে ঠিক আমার উপজেলার গেছি নবীনগর। ওখানে মহিষী মনমোহন দত্ত থেকে ধরে উস্তাদ আলাউদ্দিন খান, আয়াতুদ্দিন খানের বাড়ি আমার কাছাকাছি। তারপরে জি, আপনার এই ব্রিটিশ আমলে আমাদের এখান থেকে একবার ইংলিশ চ্যানেল এক ব্যক্তি জয়ী করেছিলেন। তার বাড়িও আমাদের জি, পাশাপাশি। এবং হুম, মুক্তিযুদ্ধের তীর্থভূমি হিসেবে আমাদের এখানে মানে অনেক ইতিহাসের একটা বড় জায়গা আছে মুক্তিযুদ্ধের। আমার এখানে যেহেতু আমাদের জি, সীমানা ছিল এবং আপনার এই আমাদের এখানে একটি গণকবর আছে যেখানে ৫৪ জন এই এখানে আপনার গণকবর দেয়া হয়েছে যেখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান অনেক একসাথে আছে। এটা অন্য জায়গায় এরকম নাই। ধর্মের ভিতরে ছাড়া এক জায়গায় রাখা। তারপরে আপনার কবি আল মাহমুদ সরকার আমাদের হুম, আরেক বাতিঘর। অদ্বৈতমূলক ভ্রমণ। আল মাহমুদ সরকার আর অদ্বৈতমূলক ভ্রমণের বাড়ি ১ কিলোমিটার এদিক সেদিক। তো হুম, এত গুণীজন এত আ বিষয় যেমন আমাদের একেবারে নিখিল ভারতের সময় যখন পুরা ভারতটা হুম, একটা দেশ ছিল, তখন কৃষক নেতা ছিলেন আমাদের এখানে একজন। হুম, সারা ভারতবর্ষে তাকে চিনতেন। অনেক জিনিস আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় আছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাস আছে। আবার আমার উপজেলাতেও আপনার একটা গ্যাস আছে শালদা গ্যাস। তো সব দিক দিয়ে মিলে আমাদের এখানে প্রচন্ড ভাবেই বলতে হয়। অনেকভাবেই অনেক লোকজন আছে যাদের ধারে কাছেও আমরা নাই। কিন্তু আমরা কতটুকু করতে পারি যে তাদের দেখানো পথে আমি চলছি। এবং আপনার যদি ব্রিটিশের আন্দোলন দেখেন, আপনার উল্লাসকর দত্তের বাড়ি আমাদের এখানে এবং ক্ষুদিরাম যার মামার নাম উল্লাসকর দত্ত। এই ক্ষুদিরামের যে জি, বোমা তৈরি করা হয়েছিল সেই উল্লাসকরের বাড়িতে তৈরি করা হয়েছিল। হুম। তারপরে আমাদের এখানে আপনার যে বিক্রমপুরের বাপের বাড়ি, মামার বাড়ি গদ্দারপাড় এই গানের যে লেখক আচ্ছা, হ্যাঁ, এই হ্যাঁ। তারা চমৎকার একটি গান। তারার রূপক আবার এর হুম, গানের যে হুম। স্রষ্টা উনার বাড়ি আমাদের এখানে। ব্রাহ্মণবাড়িয়ায়। আচ্ছা, এবং আচ্ছা। উনি তো পরে ইন্ডিয়াতে চলে গেছে। উনার মেয়ের সাথে আমার যোগাযোগ আছে।
জি, আচ্ছা, তাই আমাদের চমৎকার। তো তার মানে সবকিছু হচ্ছে মিলে জি, মানে বলেন। আমি যে একসময় বলতো যে আমি গর্বিত বাঙালি, আমি গর্বিত বামুনবাড়িয়ার লোক। বামুনবাড়িয়া আমার বাড়ি। বামুনবাড়িয়ার লোক। একদম, একদম। এবং ব্রাহ্মণবাড়িয়া কসবাকে কেন্দ্র করে আপনাদের একটা সাহিত্য সংগঠনও আছে, যেটা প্রোগ্রামও হয়েছিল কিছুদিন আগে। এবং সেটা নিয়ে আমরা একটু পরে শুনি। আমি একটা প্রশ্নের উত্তর দেই। ওটা আসবো আবার, যে ওই সাহিত্য সংগঠন এটার যে কাজগুলো, কি কর্ম প্ল্যান আছে এগুলো নিয়ে। আমি আ নওরিন সাবা আপু যিনি আমাদেরকে একটা প্রশ্ন করেছিলেন। আ আ মানে হেলাল হাফিজ ২১শে পদক উনি পেয়েছেন মরণোত্তর ভাষা এবং আ শিক্ষা। ভা ভাষা এবং শিক্ষায় পেয়েছেন মরণোত্তর। এটা যে যে আ আ তালিকাটা আছে, তালিকাটার মধ্যেও আমি দেখতে পেলাম উনার নাম। খুব ভালো লাগলো দেখে। আর নরিন সাবা আপুকে অনেক ধন্যবাদ যে এই তথ্যটি আপনি জানতে চেয়েছেন। কারণ এই শিল্প সাহিত্য নিয়ে আমাদের যে অনুষ্ঠানগুলো, সেখানে এগুলো আসতে হবে অবশ্যই। আর বিশেষ করে এটি আমরা আনবো। আর আগামী লাইভে আমি চেষ্টা করব যে এটা পুরোপুরি একটি তথ্য তুলে ধরতে। যে এইবার কারা ২১শে পদক পেলেন। আমরা ২ জনের নাম জেনে গেলাম ইতিমধ্যে। একজন হচ্ছে আমাদের নজরুল সঙ্গীতের আপা, আ আর আরেকজন হচ্ছেন আমাদের হেলাল হাফিজ। কবি হেলাল হাফিজ, যার সারা জীবনই তিনি যুদ্ধ করেছেন নিজের সঙ্গে। কিন্তু তিনি আমাদেরকে অনেক কিছু দিয়ে গেছেন। আমরা তার কাছে খুবই কৃতজ্ঞ। আজকে আমরা আপনার ওই যখন যে আমাদের এই হ্যাঁ, দর্শকরা আমি হেলাল হাফিজের একটা বিখ্যাত কবিতা, সারা পৃথিবীতে যে ছোট কবিতাগুলা অনেক বড় শক্তিশালী হয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো হেলাল হাফিজের, এটা হলো সভ্যতা। এই যে শুন নিউটনের বোমা বুঝি মানুষ বুঝি না। শেষ আবার কবিতা বলেন, শেষ। কি? আবার বলেন। এ হলো এ হলো সভ্যতা। নিউটনের বোমা বুঝি মানুষ বুঝি না। ওহো! এ হেলাল হাফিজের বিখ্যাত অসাধারণ, কবিতা। অসাধারণ। এর মধ্যে তো উনি অনেক কিছুকে প্রকাশ করেছেন। এটা নিউটনের হ্যাঁ, যে বোমা থেকে কিন্তু আমরা মানুষ বুঝি না। মানুষ তো এমন একটা জায়গা, মানে মানুষকে বোঝা কি এতই সহজ? নিউটনের আমরা সবকিছু বোমা সহজে বুঝছে বুঝতে পারি, বোঝা কিন্তু সহজ, মানুষ মানুষ বোঝা সহজ না। সেটাই। হ্যাঁ, রাইট। এই তো নলিন সাহা আপা আরেকটা কবিতাটা সুন্দর এতটুকু ছিল। কমেন্টস করেছেন। এতটুকু। আ একটা সুন্দর কমেন্টস করেছেন। কমেন্টসটা আমি একটু দেখতে চাই। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো খবরটা পেয়ে। আ সত্যি খুব আমাদেরও ভালো লাগছে। আপনাকে ধন্যবাদ যে আপনি বিষয়টার অবতারণা করেছেন সেজন্য। আর ভালো নলিন সাবা তো আসলে লাগছে, ভালো পেয়েছেন উনি। উনার উনি যে অবস্থায় ছিলেন, উনার জীবিত অবস্থায় যদি এটা উনি পেতেন তাহলে উনার এটা কাজে লাগতো, অনেক কাজে লাগতো। তার ব্যক্তিগত জীবনে অনেক কাজে লাগতো। কিন্তু মৃত্যুর পরে তার এই প্রাপ্যটা হ্যাঁ, শুধু আমাদের কাছে একটা ইতিহাস হইছে বা আমরা বলতে পারি যে পেয়েছি। কিন্তু এটা পলা ভাই আপনি আসলে হ্যাঁ, আপনি মানে বলা শেষ কষ্টের। করেন। তারপরে আমি একটু আমি বলছি আমি দর্শক। ওনাকে ২-১ বার দেখেছি। উনার হোটেল লাইফে আমি ২-১ বার গেছি, দেখেছি। হুম, 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 এটা হুম, হুম, আসলে ঠিক আছে, হয়তো পেয়েছে, তাকে সম্মান যারা করার করেছেন। এটা আরো আগে কেন হলো না? আরো আগে কেন হলো? হুম, হুম। তো আমি একটু বলি, আপনার বলা যদি শেষ হয় তাহলে বলি। সেটা হচ্ছে যে আচ্ছা, এতে প্রমাণ হলো কবি হেলাল হাফিজ ২১ অবশ্যই যোগ্য উনি ছিলেন। যেটা আমরা পলা ভাইয়ের কাছে শুনলাম যে উনার এই যে যোগ্যতা, এটি মৃত্যুর পর আমাদের উচিত হয়নি বোঝা যে উনি যোগ্য ছিলেন। আমরা অবশ্যই দুঃখিত যে উনি উনার জীবিত থাকাকালীন সময়ে উনি কিন্তু এই আনন্দটুকু নিয়ে যেতে পারেননি যে উনি ২১শে পদক পাওয়ার যোগ্য। আমি এই প্রসঙ্গে একটি কথা বলি যে আমাদের আম বাউল সম্রাট, আ আমাদের শাহ বাউল আব্দুল করিম, বাউল সম্রাট যাকে বলা হয়, তিনি কিন্তু বলেছিলেন যখন উনাকে শেষ দিকে এসে খুব সম্মাননা দেওয়া হতো, ডাকা হতো, উনি বলেছিলেন যে, "বিদায় বেলায় কেন বেনারসি?" এই যে কথাটা উনি বলেছিলেন, এটা কিন্তু প্রচন্ড দুঃখবোধ থেকে বলেছিলেন যে একজন মানুষ আ মানে এতগুলো বছর ধরে, এতগুলো সময় ধরে আ তারা মানে কাজ করেন। অথচ তাদেরকে মৃত্যুর পরে সম্মাননা জানানো হয়, যা তিনি জানতে পারেন না, তিনি আনন্দটা নিতে পারেন না। অথবা মৃত্যুর ঠিক আগ মুহূর্তে যখন তার চলাফেরার ক্ষমতা থাকে না, তখন তাকে সম্মাননা দেখানোর চেষ্টা করা হয়, দেওয়া হয় এই সম্মান, ওই সম্মান। এইজন্য কিন্তু দুঃখবোধ থেকে উনি যে শুধু নিজের জন্যই বলেছেন কথাটা তা কিন্তু না। আজকে আমরা যারা শিল্প সাহিত্যের সঙ্গে জড়িত আছি, আমার মনে হয় যে এটি ভাববার সময় এসছে যে যারা দীর্ঘদিন ধরে শিল্প সাহিত্যে ভূমিকা রাখছেন, তারা যখন সুস্থ থাকেন, স্বাভাবিক থাকেন, নিজের পায়ে হেঁটে যদি আসতে পারেন,
ঠিক তখন তাকে সম্মাননা দিতে হবে, পুরস্কার দিতে হবে, যেন নিজে তিনি রিসিভ করতে পারেন সেই পুরস্কারটা। কিন্তু আমরা দেখছি যখন একটু আর্লি কাউকে পুরস্কার দেওয়া হচ্ছে, যদিও তিনি অনেক কাজ করেন, জানেন সবাই যে তিনি অনেক কাজ করছেন, কিন্তু সেটা নিয়েও আমরাই আবার সমালোচনা করছি যে তার এমন কি বয়স হয়েছে, তাকে কেন পুরস্কার দিতে হবে? স্বাধীনতা পুরস্কার কেন দিতে হবে? একুশে পদক কেন দিতে হবে? কিন্তু এই বাঙালি আমাদের ওই যে আপনি একটু বললেন না ডাবল স্ট্যান্ডার্ড এ আমরা আছি। আমরা বলছি যে না দেওয়া উচিত। বয়স মানে বেশি না হওয়ার আগে দেওয়া উচিত। আবার যখন দেওয়া হচ্ছে তখন আমরা পত্র পত্রিকায় নিজেরা সমালোচনার ঝড় বয়ে দিচ্ছি। এটা তো ডাবল স্ট্যান্ডার্ড আমাদের। তাই না? আপনাকে একটু থামাচ্ছি, আমি আবার ভুলে যাব। এই যে বললেন বল যে এখন তো জীবিত অবস্থায় দেওয়ার পরে বলে যে তার তো আরো সময় ছিল, বা হ্যাঁ, আরো হ্যাঁ। পরে দিলে হতো, এখন কেন? আসলে সময় বলতে কোনো শব্দ নাই। আমি এখন মানে আজকের পরে তো কালকে আমি গত হয়ে যেতে পারি। কালকে আমি আমার জীবন শেষ হয়ে যেতে পারে। এখনই হয়ে যেতে পারে। একদম। বিষয়টা হুম, না। হুম, এটা হলো হুম। ওই যে আ আমরা আসলে আমি কিছুদিন আগে একটা আমি কিছু সামাজিক দরবারে যেতে হয়। যাইতে চাই জি, না, তারপরেও সামাজিক বিচারে যেতে হয়। তো জি, যাওয়ার পর আমি কিছু কথা বললাম। বলার পরে দেখলাম যে এখানে কিছু মুরুব্বি ধরনের লোকজন আছে যারা আমার সম্পর্কে জানে না, তারা অন্যভাবে চাচ্ছে। তো আমি একটু ফ্রি হওয়ার জন্য বললাম যে, "দেখেন, জি। আমি যা বলছি আমার কথাগুলার দিকে তাকান। আমি কি বলছি সেটা বিশ্লেষণ করেন। আমি লুকমান বলছি আমার দিকে তাকায়া আমাকে দেখে মানে কথাটা বিবেচনা করবেন না। তাই তো? হ্যাঁ, লোকমান ভাই আপনার নেটে কি হলো? নেট তো একটু থেমে গেল। আচ্ছা আমরা বোধহয় লোকমান ভাইয়ের নেটে বোধহয় একটু প্রবলেম হয়েছে। আমাদের সঙ্গে আরো অনেকে যুক্ত হয়েছেন। আমি একটু পড়ি তাদেরকে যেমন যদিও অনেকে দেখছেন কিন্তু কমেন্টস করছেন না। আমি নরিন সাবা আপুর আরেকটি উনি সম্ভবত আপনি আমেরিকা থেকে দেখছেন লাইভটি। আপনাকে ধন্যবাদ। যদি ভুল বলে থাকি অবশ্যই জানাবেন। আগের সব পদকই বেশিরভাগ দলীয় মনোনয়ন ছিল আপু। এটাও একটা কারণ হয়তো। হ্যাঁ, হতে পারে। আসলে আমরা দেখি যে আ প্রত্যেক প্রত্যেক মানে সরকারি সময়ে কিছু না কিছু তো অবশ্যই পছন্দের ব্যক্তিকে দেওয়ার যে বিষয়টা থাকে সেটা থাকে। কিন্তু সেক্ষেত্রে আ সেক্ষেত্রে আমরা অবশ্যই চিন্তা করব যে যোগ্য ব্যক্তিকে যদিও পছন্দের তালিকায় থাকতে পারে, আমার পছন্দ আরেকজনের পছন্দের তালিকায় থাকতে পারে। আ মানে এটা হয়ে থাকে সাধারণত বাংলাদেশি কালচারে। কিন্তু যদি দেওয়াও হয় পছন্দের কাউকে কিন্তু তিনি যেন যোগ্য হন। যদি যোগ্য হন তাহলে যদি কনসিডারেশন এ আসেন তাহলে কোনো অসুবিধে নেই। কিন্তু আমরা অনেক সময় দেখি যে একটু অযোগ্য মানুষকেও ২১শে পদকের মতন পদক দেওয়া হচ্ছে বা স্বাধীনতা পদকের মতন পদক দেওয়া হচ্ছে। আমরা বিশ্লেষণ করব ১ম এ গবেষণা করব যে কারা আসলে দীর্ঘদিন ধরে বাংলা সাহিত্যে অবদান রেখে যাচ্ছে, বা সংগীতে অবদান রেখে যাচ্ছে বা বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় অবদান রেখে যাচ্ছে। তাদেরকে কিন্তু আমরা পদক দেওয়ার জন্য নমিনেশন দিব বা সিলেক্ট করব। তাহলে আসলে কারো মনে দুঃখবোধ থাকে না। যেমন আমরা হেলাল হাফিজের কথা বললাম। উনি এত বড় মাপের একজন কবি, এত বড় মাপের একজন সাহিত্যিক যাকে আমরা অনেক আগেই যার আনন্দটুকু আমরা তাকে দিতে পারতাম। তিনি যদি পেতেন তার লেখার আ কারণে এই পদকটি তিনি যখন বেঁচে ছিলেন, তখন আসলে উনি যে খুশি হতেন, সেই খুশিটা তো আমরা তার দেখতে পারলাম না। তিনি মরণোত্তর পুরস্কার পেয়েছেন এবং আমি আমার অনেক লাইভে এই কথাটা বলেছি। আমি মরণোত্তর কথাটার সঙ্গে কেন জানি আ রিলেট করতে পারি না আমাদেরকে। আমাদের মরণোত্তর কথাটা থেকে বের হয়ে আসতে হবে। কেন মরণোত্তর দিতে হবে? বেঁচে থাকাকালীন সময় কেন আমরা একজন মানুষকে রেসপেক্ট করতে পারব না, তাকে সম্মান দেখাতে পারব না? সেই জায়গাটুকুতে আমাদের মনে হয় আরেকটু কাজ করা প্রয়োজন আছে। তো সাবা আপুকে অনেক ধন্যবাদ। আলী আশরাফ ইফতেখার ভাই, বড় ভাই আমার। প্রচন্ড ভালো গান করেন ইফতেখার ভাই। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি দেখছেন আমার লাইভে আপনাকে একদিন আসতে হবে। ইনশাআল্লাহ অনেক গান নিয়ে আসবেন আমার লাইভে। মাসুদা মুক্তা আপনি দেখছেন, আপনাকে অনেক ধন্যবাদ। যারা দেখছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। আসলে আমরা লাইভে বসি যারা, লাইভ নিয়ে যারা আমাদের অতিথি আমাদের লোকমান ভাই আবার ব্যাক করেছেন। আমরা তাকে হারিয়ে ফেলছিলাম। তিনি আবার আমাদের সঙ্গে আছেন। লোকমান ভাই আমাকে শুনতে পাচ্ছেন তো?
হ্যাঁ, শোনা যাচ্ছে কিন্তু ওই যে হঠাৎ করে কেন জানি নেট দুজনের মানে না, হয়ে ইটস গেল, ওকে। কেটে গেল। হতে পারে। লোকমান ভাই, অসুবিধা নাই। আমি লাইভ চালিয়ে যাচ্ছিলাম। আপনার কাছে আবার একটু আসি। পরে আবার অন্য আলোচনায় আসবো। আপনি তো একটু আগেই বলেছিলেন যে ছাত্র অবস্থায় আপনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে আপনি ছেড়েও এসছেন। কারণ কথা এবং কাজে মিল ছিল না। যেটা আমাদের রাজনীতির মূল সমস্যা। কথা কাজে আমাদের মিল নেই। আমরা আজকে না, এটা রাজনীতির শুরু থেকেই বাংলাদেশে হয়ে আসছে। এখন আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে তো আপনি যুক্ত ছিলেন। মানে এই সামাজিক কর্মকাণ্ড, কি ধরনের সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে? আমরা রাজনীতি সম্বন্ধে বলছি না কিছু এখন। কারণ রাজনীতি আসলে অনেক বৃহৎ আলোচনা। এখানে আমরা যাবোই না। সামাজিক কি কর্মকাণ্ডের সঙ্গে আপনি জড়িত ছিলেন? আপনি তো একজন সাহিত্যিক এবং একজন কবি এবং সাংবাদিক। সেক্ষেত্রে কি সাংবাদিকতা পেশাকে আপনি সামাজিক কল্যাণে লাগিয়েছেন? নাকি সামাজিক কল্যাণটা সাংবাদিকতা পেশায় এসে যুক্ত হয়েছে? এখন আমি ব্যক্তিগতভাবে অনেক সামাজিক সংগঠনের সাথে সম্পর্ক আছে। যেমন আপনি ওই যে বলছিলেন সবুজ সংঘের সভাপতি। হুম, হুম, এটা হুম, একটা হুম। মানবিক সংগঠন। এটা আমরা আচ্ছা, প্রতিষ্ঠিত করেছি অনেকদিন আগেই। এখানে আচ্ছা। আমার কিছু বন্ধু আছে যারা এখানে হেল্প করেন কিন্তু এই বলেন না। নাম বলতে চায় না। আচ্ছা, তো নাম আমার বলতে চাই। একজন বন্ধু সে দীর্ঘদিন ধরেই আমার সাথে কয়েক বছর ধরেই বলতেছে যে, "আমি একটা কিছু করব, কিছু টাকার ব্যবস্থা করে দেব তোমাকে। শর্ত হুম, হলো হুম, যে তুমি নাম বলতে পারবা।" তো আমি তাকে বললাম যে, "দেখো মানে টাকা এমন ভালো টাকা, ভালো অ্যামাউন্টের টাকা দিবে সে দিচ্ছে।" হুম, হুম। তো আমি বললাম যে, "দেখো তুমি নাম বলবে না। তো মানুষ তো একসময় বলবে যে সে কত টাকা আনে, কি করে না করে। তো আমি রাইট। তোমাকে ২ টা প্রশ্ন করব। ২ টা প্রশ্নের উত্তর এক যদি ওই একটা উত্তর তুমি বুঝতে পারো তাইলে আমি তোমার এই কাজটা করব। তা আমি বলছি যে আচ্ছা। দেখো একসময় বলল যে তুমি লোকমানকে এই টাকাটা যে দিলা, সে তো পুরা টাকাটা মানে নষ্ট করে ফেলছে। তাকে তোমার বিশ্বাস করা ঠিক হয় না। একটা খারাপ লোকের যত বিশেষণ আছে নেগেটিভ সেন্স, সব তোমাকে বলল নেগেটিভ আমার সেন্স। সম্পর্কে। রাইট। হুম, তুমি কি বলবা? তুমি কি বলবা? হুম, তখন বলছে না ঠিক আছে তোমার ২য় প্রশ্নটা করো। তা আমি বললাম যে হুম। আবার কেউ হয়তো বলল যে ভালোর সাথে তুমি এই কাজটা শুরু করেছো এবং সে ভালোর যত ধরনের বিশেষণ আছে আমাকে দিল। তখন তুমি কি বলবা? তখন বলল যে, "আমি দুটা উত্তরই বলব যে ঠিক আছে।" মানে যে খারাপ বলছে তাকেও বলব ঠিক আছে, যে ভালো বলছে তাকেও বলব ঠিক আছে। তখন আমি বললাম যে, "তোমার এই কাজটা করা যায়।" তো আচ্ছা, আমরা আচ্ছা। শুরু করেছিলাম আমার জি, জি। ইউনিয়নের ২০ জন একদম বিশেষ চাহিদা সম্পন্ন যারা, মানে আমরা বিশেষ চাহিদা প্রতিবন্ধী সম্পন্ন। বলি না তাদেরকে। আমরা হুম, তাদেরকে হুম। বলি বিশেষ জি, জি। স্পেশালাইজড চাইল্ড বলা হয় ওদেরকে। হুম। আবার বোধহয় লোকমান বিশেষ ভাই। চাহিদা সম্পন্ন যারা অন্যের জি, জি। সহযোগিতা ছাড়া তারা চলতে পারে না। বলতে পারে শোনা না। যাচ্ছে? জি। হুম, হুম, হুম। হ্যালো? শুনছি, বলেন। শুনছি। তো এরকম ২০ জি। জনকে আমরা তালিকাভুক্ত করেছি। তালিকাভুক্ত করার পরে আমরা প্রতি মাসের এই ১ম শুক্রবার তাদেরকে আমরা একটা কার্ড করে দিছি, মানবিক কার্ড। হুম। ৫০০ করে টাকা দেই বছরে ৳৬,০০০। এটা এখন আমরা ২৬ জনকে দিচ্ছি। আচ্ছা। এটা আমরা এখন ২৬ জনকে দিচ্ছি মানবিক ভাতা হিসাবে। এই ২৬ জনকে প্রতি মাসে ৳৫০০ করে টাকা দেই। এটা বছরে সে ৳৬,০০০ পায়। আর আমরা ৩০ জন ছাত্রছাত্রীকে এসএসসির ফর্ম ফিল আপটা ফ্রি করে দিই। এরপরে এসএসসি আমরা যারা উচ্চশিক্ষায় হ্যাঁ, যারা উচ্চ শিক্ষা হতে চায়। শিক্ষায় ভর্তি হতে পারে না, যাদের টাকার সমস্যা আছে তাদেরকে আমরা টাকা দিই। এবং ৫ থেকে ৭ লাখ টাকা আমরা প্রতি মাসে দিই। কিন্তু প্রতি বছরে আমরা দেই। কিন্তু এটা কে দিল টাকাটা এটা কেউ জানে না। টাকাটা আমি জান দিচ্ছি। এই বাহ! পরিচালনা করছি। এটাও চমৎকার। আমাকে বিশ্বাস করে এরা। এই বাহ! জিনিসটা আমরা করছি। এবং এখানে বাহ! আমরা অ্যা হুম, হুম, ধরেন অনেকের বিয়ে-শাদীতে আমরা হেল্প করে থাকি। চিকিৎসা হুম, খাতে হুম, হেল্প করে থাকি। আমরা এ পর্যন্ত ২৫ জনকে চোখের চিকিৎসা করে দিয়েছি। চিকিৎসা বলতে ৳৩,০০০ করে একটা লেন্স আছে। এই লেন্সের হুম, হুম। টাকাটা আমরা দিই। আমরাই পাঠাই। যে লোকটা গরিব মানুষ তার লেন্সের যে টাকাটা এটা আমরা দিয়ে দিচ্ছি। তো এই জিনিসটা করি। সামাজিক সংগঠন আছে। আমার আরো সাহিত্য সাংস্কৃতিক সংগঠন আছে। আমার গ্রামে আমি বইমেলা করি অনেক বড় করে। আচ্ছা। আমার গ্রামে অনেক বড় গ্রামে করে কি? বইমেলা করি যেটা অনেকেই কল্পনা করতে পারে না। আমরা ২ দিন বইমেলা করি। ২ দিনে আমরা ৪০০ বই দেই বাচ্চাদেরকে।
একদম ভালো বই। বাহ! এবং এই বাহ! বাহ! বই দেওয়ার চমৎকার। ব্যাপারে সাজ্জাদ ভাই আমাকে অনেক হেল্প করে। ১৯৫০ একটা বই হুম, দেবার ১০০ বই উনি হুম, দিয়ে হুম, দেন। আর অন্যরা আছে আমাদের কিছু আছে আমরা নিয়ে এদেরকে বই দিই এবং ২ দিনের বইমেলা হুম, হয় হুম, এবং অনেক বড় করে করি। আর বিশ্ব সাহিত্য মানে বিশ্ব বাঙালি সংসদ এটা জি, বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি আমি। এটা বিভিন্ন দেশে আছে। তো এটার কি হুম, কার্যক্ষমতা আপনি ২ বার এসেছেন আমার আমি জন্মদিন গিয়েছি। পালন করলেন। আর আমরা ওই জি, যে জি, আন্তর্জাতিক আরেকটা ১ম যেখানে আপনার পরিচয় হইলো। এটার জি, কাজ হলো যে ধরেন যারা মানে বাংলায় যারা লেখালেখি করেন বিভিন্ন জায়গায় আমাদের সাথে যোগাযোগ করলে বাংলাদেশের বিভিন্ন পত্র-পত্রিকায় বিভিন্ন অনলাইনে আমরা তাদের লেখা আ প্রকাশ করে দিচ্ছি। জি, আমরা আবার কারো সহযোগিতা নিয়ে ইন্ডিয়াতে বা বিভিন্ন জায়গায় আমরা আমাদের লেখাগুলা প্রকাশ করছি। বিদেশ থেকে বা ইন্ডিয়াতে বিশেষ করে কেউ আসলে তাকে আমরা সহযোগিতা করি। থাকার জি, ব্যাপারে, তাকে গাইড করার ব্যাপারে। আমরাও হুম, যখন আবার ইন্ডিয়াতে যাই, আমাদের টিমকেও তারা গাইড করে, আমাদেরকে হেল্প করে। এটা এরকম একটা সংগঠন শিল্প সাহিত্য নিয়ে এবং আমাদের যারা এই সংগঠনের সাথে আছে তাদের জন্মদিনটা আমরা সুন্দর করে পালন করতে চেষ্টা করি। যেমন এই হুম, পহেলা হুম। মার্চে সাজ্জাদি ভাই আমাদের প্রধান উপদেষ্টা। সাজ্জাদি ভাইয়ের জন্মদিন আমরা পালন করব এরকম আমরা করেছি। বাহ! বাহ! এটা বাহ! শিল্প সাহিত্যের হেল্প হুম। করার জন্য এই করা। সাজ্জাদি ভাই যিনি আমাদের এর আগে আমাদের এটিভি কানাডার অতিথি ছিলেন। সাজ্জাদি ভাই বিজ্ঞান কবি প্রবর্তক। তার জন্মদিন অগ্রিম শুভেচ্ছা রইল যেহেতু আপনি বললেন। আর যে প্রসঙ্গে আপনি বললেন যে সামাজিক বিভিন্ন সংগঠনের সঙ্গে স্পেশালি আপনি যেটা আমাদেরকে তথ্য দিলেন, যারা শুনছেন তাদেরকে দিলেন যে স্পেশালাইজড চাইল্ডদের জন্য আপনারা কাজ করছেন এবং বছরে একটা আ মানে অ্যামাউন্ট আপনারা খরচ করছেন মানি। তো সেক্ষেত্রে আমি বলব যে এটি আসলে যিনি করছেন, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক আ তার মতন ব্যক্তি আমাদের সমাজে প্রয়োজন। কারণ আমরা দেখি যে সামান্য কিছু করে অনেক বেশি প্রচারণা করে মানুষ বা প্রচারে নিজেকে সামনে দেখাতে চায় যে হ্যাঁ, আমি এগুলো করছি। কিন্তু ইনার মতন মানুষ যিনি এত করছেন তারপরেও নিজেকে প্রকাশ করতে চান না। তার প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান থাকলো। আর সাজ্জাদি ভাই আপনি যে তার হয়ে কাজ করছেন এবং আপনি কাজ করছেন এটা সহজ কথা না। কারণ একজন টাকা দিলেই যে কাজ করা যায় তা নয়। আপনারও তো সময়ের স্বল্পতা আছে। আপনি একজন সাংবাদিক, আপনি একজন কবি এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যেটা বিশ্ব বাঙালি সংসদের কথা বললেন, বিভিন্ন সংগঠনের সঙ্গে আছেন বলে আপনারও কিন্তু কাজ অনেক। তারপরে আপনাকে যে উনি পেয়েছে আপনার মতন একজন মানুষ যিনি দায়বদ্ধতা আ মানে উপলব্ধি করেছেন যে সমাজের প্রতি আমরা সবাই দায়বদ্ধ। একজনের অর্থ থাকতে পারে, আরেকজনের ইচ্ছা থাকতে পারে। অর্থ এবং ইচ্ছা যখন একসঙ্গে মিলে যায় তখন কিন্তু সমাজের কল্যাণ করা যায়। যে কাজটা আপনি করে যাচ্ছেন। তো সেজন্য আপনাকে লাইফ থেকে আমরা অবশ্যই কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনি সামাজিক কল্যাণমূলক কাজ করছেন। যে কাজটা আসলে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাবে। স্পেশালাইজড চাঁদদের জন্য আমাদের আরো বেশি কাজ করা উচিত। আর বিভিন্ন আ মানে অর্থনৈতিকভাবে যারা দুর্বল যেমন কেউ বিয়ে দিতে পারছে না, কেউ উচ্চশিক্ষা নিতে পারছে না, কেউ ফর্ম ফিল আপ করতে পারছে না। সেই জায়গায় যে আপনি এই কাজগুলো করছেন, পাশাপাশি আপনার গ্রামে গিয়ে আপনি বই দিচ্ছেন ছেলেমেয়েদের। অত্যন্ত ভালো কাজ করছেন। আ পলা ভাই আপনার সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি নিজেও সৌভাগ্যবান ভাবছি নিজেকে যে এত কাজের সঙ্গে যে ব্যক্তি জড়িত তার সঙ্গে আমিও বসতে পারলাম। সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা এখন আরেকটি আ আমরা বিজ্ঞাপন আমাদের আমি কিন্তু আপনার আমি আমার এলাকাতে আমি আরেকটা কাজ করেছি। সেটা হলো আচ্ছা বলেন। মানে সাহসী কাজ। সেটা আমি ৯৪ সালেই করেছি। সেটা হলো আমাদের এলাকাতে কেউ ফতুয়া দেয় না এখন আর। একসময় ফতুয়া ছিল আমাদের এলাকাতে। আমি ফতুয়া বন্ধ করেছি। বিভিন্ন নিউজ করে। বাহ! মানে আমার বাহ! বাহ! স্বপ্নহারা নামে চমৎকার, এক মেয়ের বিরুদ্ধে একটা ফতুয়া ছিল এবং আমার বিরুদ্ধে বা আমার এক সিনিয়র সাংবাদিক ভাই ছিল। হাজার লোক আমাদের বিরুদ্ধে মিছিল করছে রাস্তার মধ্যে। কিন্তু আমাকে টলাইতে পারে নাই। লাস্ট পর্যন্ত এটা ফতুয়া বন্ধ করা হয়েছে। এটা অপকল্প নিয়ে ফতুয়া দিয়েছিলেন আমাদের এলাকার সবচেয়ে বড় যে মাওলানা। কিন্তু আমার লেখালেখির কারণে, আমার আন্দোলনের কারণে এলাকাতে ফতুয়া বন্ধ হয়েছে। এবং না ওয়াও! এরপরও যদি আস এরকম কোনো occurrence ঘটে, এরপরেও যদি আপনার এরকম কোনো occurrence ঘটে, শুধু আমার নাম বললেই একটা মিটিং এর অবস্থা অন্যরকম চলে যায়। রিসেন্টলি গত ২ বছর আগে আমি খুব কম সামাজিক দরবারে যাই। কিন্তু আমি যাবো শুনলে ওই দরবারের সাইজ অন্যরকম হয়ে যাবে বিচারের। ভাষাই বদলে যাবে। তো একটা বাহ! ৪ বছরের একটা মেয়ে মানে তার শিকার শিকার হয়েছিল। হয়েছে। এটা হুম, হুম। সামাজিক বিচার করতে গেছিল এবং ওই বিচারে আমাকে নিয়া নিয়া গিয়েছিল।
তো আমি যায়া শুধু বললাম যে, "আমাকে যে আপনারা আনছেন আমি কিন্তু যেটা বলবো এটা বাস্তবায়ন করব।" কারণ এই যুদ্ধ যদি করতে যাওয়ার পরে যদি সমাজের বিশৃঙ্খলা হয়, পত্র-পত্রিকায় লেখালেখি হয়, তখন কিন্তু আমার সাথে থাকতে হবে আর আপনারা না থাকলেও আমি লেখালেখি করব। তো বিচারটা হয়েছিল কি? যে এটা মানে যাদের সাথে হয়েছিল ওই ফ্যামিলিও এটা মিছিল করে ফেলতে চায়। তখন আমি বললাম যে, আচ্ছা। "ঠিক আছে।" তাকে যে লোক যে বাসায় নিয়ে মানে এই কাজটা করলো যে বাড়িতে, এই বাড়িটা তাকে লিখে দিতে হবে। মেয়ে হুম, হুম, এবং এক পর্যায়ে মানে সবাই আমার পক্ষে চলে আসলো এবং ওই ও হুম, ওই জায়গাটা তার নামে হুম, জি। আমার ইমিডিয়েটলি বড় ভাই উনি দাঁড়ায় মেম্বার। দাঁড়ায় বলল যে, "শোনেন এই বিচারটা আমরা মানছি। এই বাড়িটার দাম যত টাকা এটা ধরে এই টাকাটা দেয়া হোক। কারণ এটা যদি আমরা ওই মেয়েটারে লিখে দেই তাহলে এই এলাকাটার নামটা পাল্টিয়ে যাবে। এটা একটা খারাপ হবে দলিলের মধ্যে।" তো ওই এরপরে থেকে আমাদের এলাকায় মানুষ মনে করে যে এইরকম ঘটনা যে বাড়িতে হবে এই বাড়ি লিখে দিয়ে দিতে হবে। এটা অনেক কমছে। আমি মাদকের বিরুদ্ধে অনেক বড় আ যুদ্ধ করেছি একসময়। আমরা কনসার্ট করেছি। যখন আমার গ্রামে একসময় গান বাজনা নিষিদ্ধ ছিল তখন আমি মাদকের বিরুদ্ধে কনসার্ট করছি আমার গ্রামে। আমরা এসব কাজ কিছু করি আমি সামাজিক কিছু কাজকর্মের সাথে আমার সম্পর্ক আছে এবং আমরা একটা জায়গায় গিয়ে যদি যাই কমপক্ষে এটা বলবে যে এখানে অন্যায়টা চলবে না। আচ্ছা। লোকমান ভাই মানে আপনার কাছে আবার ফিরছি। যে কথাগুলো আপনি বললেন, সেগুলো নিয়ে একটু কথা বলবো। আমরা এর মাঝখানে একটু বিরতি নিয়ে আসি। মানে কিছু একটা দেখাই দর্শকদের। তারপরে আমরা আবার আসি। অনেকক্ষণ কথা বলেছি, দর্শকদের একটু কিছু দেখাই। একটা বিরতি, বিজ্ঞাপন বিরতি বলতে পারেন। ওকে ভাই। অনুভূতির বাস্তবতা, অত্যন্ত বাস্তব অনুভূতি থেকে এই বইটি লেখা। আমাদের বাস্তব অনুভূতি এবং একেবারেই আমার ভেতরের যে অনুভূতি, দুটোর মধ্যে একটু পার্থক্য লক্ষ্য করা যায়। বিশেষ করে হচ্ছে আমি যা ভাবছি বাস্তবতা পাচ্ছি না। যেমনটা আমরা যদি বলি যে আজকের সময়ে শিক্ষক ছাত্র সম্পর্কের কথা যদি বলি, যেমনটা ভাবা হয় যে শিক্ষক সর্বোচ্চ সম্মানের জায়গায় থাকবেন এবং ছাত্ররা তাকে সম্মান দেখাবেন, কিন্তু অনেক কারণে, বিভিন্ন কারণে আমরা লক্ষ্য করি যে সেই সম্মানের জায়গাটুকু আমরা কিছুটা হারিয়েছি। আবার বাবা মায়ের সম্পর্ক সন্তানদের সঙ্গে, সেক্ষেত্রে আমরা দেখেছি যে পুরনো যে ঐতিহ্য সেটা কিন্তু এখন আর পাচ্ছি না। অথচ ভাবনাটা কিন্তু এক জায়গায় আছে, কিন্তু বাস্তবতা বিভিন্ন সময়ের পরিবর্তনে, বিভিন্ন পরিবর্তিত কারণে দেখা যাচ্ছে যে সেইখানে সেই জায়গাটা আমরা খুঁজে পাচ্ছি না। তো এমন নানা অনুভূতি এবং বাস্তবতাকে সামনে রেখে এই বইটি আমি লিখেছি। আমি মনে করি যে এখানে আমরা সকলকে খুঁজে পাবো। যারা বই পড়েন, ভালোবাসেন, তাদেরকে বলবো যে আপনারা অনুভূতির বাস্তবতা নামে যে উপন্যাসটি আমি এবার নিয়ে এসেছি, আমার দ্বিতীয় উপন্যাস, সেটি আপনারা নিশ্চয়ই সংগ্রহ করবেন, বইমেলাতে আসবেন এবং ৩৫৭ এবং ৫৮ নম্বর স্টল কারুবাগ প্রকাশনী, সেখান থেকে আপনার বইটা সংগ্রহ করতে পারবেন। আমার যারা ছাত্রছাত্রী আছেন তাদেরকে বলবো আপনারা আসবেন, আমার সঙ্গে দেখা হবে এবং রাইটারের সিগনেচার সহ আপনারা বইটা সংগ্রহ করবেন। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে সবার সঙ্গে ২১শে বইমেলায়। এবং ৩৫৭ এবং মডেলের ২৮। ইয়া কত? কত? হুম। ও মডেলের তো মূল্যায়ন করা সম্ভব না। কারণ এই মডেল তো প্রফেশনাল মডেল না। সে হচ্ছে নিজের সাহিত্যকর্মের জন্য মডেল হয়েছে। সুতরাং এটা হচ্ছে ভ্যালু দেওয়া যাবে না। তো আমি পলা ভাই আপনার ২ ১ টি কবিতাও তো শুনবো আমরা। আমরা আলোচনায় ছিলাম। খুব সুন্দর যাচ্ছিল আলোচনা। যারা আমাদেরকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলি কথাটা যে কথাটা আমি ভেঙে একটু আসছে। কথাটা বোঝা পলা যাচ্ছে ভাই না। আমি একটু বলি আমি আপনার কথাটা আপনাকে বুঝি নাই। ইয়া হয়ে যাচ্ছি, কথা ফেটে যাচ্ছে। আচ্ছা, আমার কথা আপনি বুঝেননি? আচ্ছা, আমি বোঝাচ্ছি। শুনেন, বোধহয় আপনার একটু লাইনে একটু যাচ্ছে, ঝামেলা যাচ্ছে সেজন্য। আমি বলছিলাম যে যারা আমাদেরকে দেখছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞতা আবার প্রকাশ করছি। তারা অনেকক্ষণ ধরে আমাদেরকে দেখছেন এবং যারা শুরু থেকে দেখছেন তারা এখনো আছেন। আমাদের সঙ্গে আছেন কবি এবং সাংবাদিক লোকমান হোসেন পলা ভাই।
আমরা পলা ভাইয়ের অনেক কথা শুনছিলাম এবং একটি কথা শেষে যেটা বলবো যে উনি অনেক মানে যেটাকে নতুন 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 উদ্দীপনামূলক কিছু কাজ করেছেন, যা আমাদেরকে দেখে যারা শিখবে নেক্সট প্রজন্ম, তাদের জন্য উনি এক্সাম্পল স্থাপন করেছেন ওনার এলাকায়। অনেক ধরনের ভালো কাজ করছেন উনি। সেক্ষেত্রে সবচেয়ে বেশি লেগেছে যে ফতোয়া তুলে দেওয়া। কারণ সাধারণত আমাদের সমাজে গ্রাম এলাকায় যে ফতোয়াগুলো হয় তার দ্বারা সাধারণত নারীরা বেশি আক্রান্ত হয়, পুরুষরা তেমন বেশি আক্রান্ত হয় না। এটি অনেক পুরনো সময়ের একটি বিচার ব্যবস্থা ফতোয়া, যাকে আসলে আমরা এই যুগে আর আসলে মেনে নিতে পারি না এবং নারীর উপর যে অন্যায় অবিচার অত্যাচার সেটা আমরা আসলে মানতে পারি না। কারণ এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর সবই কিন্তু মানে করেছে হয়তো নারী অথবা পুরুষ, মানে হয় নারী করেছে না হলে পুরুষ। অর্থাৎ পৃথিবীতে যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নর, অর্ধেক অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই যে এই যে জেনে আসছি, এই যে একটা শ্লোক আমাদের সমাজে প্রচলিত আছে, একটা প্রবাদ যদি বলি, এটা কিন্তু আমাদেরকে মানতে হবে যে আমাদের সমাজ ব্যবস্থায় শুধু নারীকে কম প্রাধান্য দিয়ে পুরুষকে শুধু প্রাধান্য দেওয়া, নারীকে একটা জায়গায় ফেলে রাখা, এই জায়গায় যেন আমরা না থাকি। এটাও আমাদের একটা সোশ্যাল মেসেজ থাকলো এবং এই ক্ষেত্রে লোকমান হোসেন পলা ভাইয়ের মতন আমাদের সকলকে একটু ভূমিকা রাখতে হবে। আমরা এখন চলে যাই লোকমান হোসেন পলা ভাইয়ের একটি কবিতায়, আমরা দেখে আসি। অধিক সাম্যর প্রতিষ্ঠার জন্য আমাদের সামাজিক লড়াই। আমরা লড়ছি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। মানুষে ভেদাভেদ ঘোচানোর জন্য বিজ্ঞানবাদ এসেছে মুক্তির মন্ত্র নিয়ে। আমরা বলি মানুষ একই, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, কিছু পানি আর কিছু গলিত পদার্থের তৈরি। তবে কেন মানুষে এত হানাহানি? সমাজে কেন তবে আজ মানুষে বৈরী? মানুষের মাঝে বিচরণ করি আমরা অধিক সামনের বার্তা নিয়ে। মানুষ কেন ধুকে ধুকে মরবে মানুষের মরণ বাণী? অধিকার হরণের জবাব দিতে হবে, অন্যায়ের কাছে আর নত হব না কবু। সত্যের পক্ষে শপথ নিয়ে আজ জেগে উঠুক সকল নিপীড়িত প্রভু। শুশুকের শৃঙ্খল ভাঙার সময় এসেছে, সাম্য ও ন্যায্যের প্রদীপ জালো হৃদয়ে। অন্যায়ের আগুন নিবে একদিন, মানুষ জাগবে প্রতিবাদের আলোকের বিন্দুয়ে। হে মানুষ, তোমরা রুখে দাঁড়াও যত অন্যায় অবিচার। মানুষের পাশ থেকে গান গেয়ে যাও সাম্য ও মানবতার। মানুষের জন্য ভালোবাসা রইল অপার। অধিক সাম্যের প্রতিষ্ঠার জন্যে আমাদের সামাজিক লড়াই। আমরা লড়ছি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যে। মানুষের জন্য, জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? অসাধারণ একটি কবিতা ছিল লোকমান হোসেন পলা ভাই। এই যে মানুষ মানুষের জন্য, এই কথাটা ছোট ভাই সৌদি থাকে, সেটা লোহিত সাগরের পরে দাঁড়ায় এটা করেছে, ভালো লাগছে। সে মানুষ মানুষের জন্য কথাটা এখনো অনেক বেশি, এখনই এই সময়ে যখন আমরা একটা ক্রান্তিকালের মধ্যে দিয়ে যাচ্ছি, মানুষ মানুষের জন্য আসলে কি সহানুভূতিটা পেতে পারে না? এই প্রশ্নটা আমাদের সকলের মনেই আছে। তো কবিতাটা শুনে খুব ভালো লাগছে। আপনার কাছে আরেকটু যাই, ছোট্ট কথাই আপনি অবশ্যই বলবেন। আমরা লাইভের 1 ঘন্টা পার করেছি, আর কিছুটা সময় আমরা লাইভে থাকবো। আপনার আরেকটি কবিতা শুনবো এবং আরো 2টি চিত্র আমরা দেখবো। এর ভিতরে আপনার কাছে আরেকটু আসি, সেটা হচ্ছে আপনি তো 1998 সাল থেকে লিটল ম্যান বিকাশের সম্পাদক
সম্পাদনা করে আসছেন এবং বর্তমানে news24.com এর সম্পাদক, মাসিক পূর্বাপরের কার্যনির্বাহী সম্পাদক, ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে সম্পাদক হিসেবে কাজ করতে গিয়ে আপনার কি উপলব্ধি হয়েছে? মানে কোন মাধ্যমটাকে মনে হয়েছে যে শিল্প সাহিত্যের আসলে সহায়ক হয় বেশি? কারণ আমাদের তো অনেক মাধ্যম আছে, ডিজিটাল মিডিয়া আছে, আমাদের অডিও ভিজুয়াল মিডিয়া আছে, মাধ্যম আছে, প্রিন্টিং আছে, তারপরে হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া আছে। তো আপনি ওই মাধ্যমের সঙ্গে কোন মাধ্যমটাকে মনে হয়েছে যে এটি আসলে শিল্প সাহিত্য বিকাশে একটু সহায়ক ভূমিকা, ছোট্ট করে যদি বলেন? আমার মনে হয় লুকমান ভাই আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, লুকমান হোসেন পলা ভাই বোধহয় আবারও নেট সংক্রান্ত প্রবলেমে পড়েছে। আমরা আচ্ছা, শুনতে পাচ্ছেন আমাকে? না, এখন লুকমান শোনা ভাই? যাচ্ছে, বলেন। এখন আচ্ছা, আপনার ছবিটা হ্যাঁ, আচ্ছা। বলছি, বলেন। যেটা বলছিলাম যে আপনি বিভিন্ন জি, মাধ্যমে বলেন। কাজ করেন। বিভিন্ন মাধ্যমের মধ্যে কোনটাকে মনে হয়েছে যে ওই মাধ্যমটা শিল্প সাহিত্যের সহায়ক? কি মনে হয়েছে? কি মনে হয় আপনার? আপনি তো বিভিন্ন মাধ্যমে এখন সম্পাদক হিসেবে ধরেন কাজ করছেন। শিল্প সাহিত্যটা হলো যে আপনি আপনার ভিতরে যদি কোনো ক্রিয়েটিভিটি থাকে, আপনি যে কোনো জায়গায় থাকেন, যে কোনো পেশায় থাকেন, যে কোনো অবস্থায় থাকেন, আপনার এটা দেখানোর ক্ষমতা যদি আপনার থাকে, আপনি দেখাতে বাহ! পারবেন। এটা আপনি যে কোনো জায়গায় থেকে দেখানো সম্ভব। বাহ! তার মানে হচ্ছে আমি আপনি সেটা বলতে বিশ্বাস চাচ্ছেন করি। যে আচ্ছা, আপনি বিশ্বাস করেন। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে মাধ্যম কোনো বিষয় নয়। যদি আপনি কাজ করতে পারেন, নিজেকে প্রকাশ করার ক্যাপাবিলিটি থাকে, আপনি যেকোনো মাধ্যমে নিজেকে ফোকাস করতে পারেন। ফাইন। দিস ইস রিয়ালি গুড আনসার আপনার জন্য। আমি বলি এরপরে আমরা একটু আপনার আরেকটা কবিতা দেখে আসি। কারণ আমরা লাইভে অনেক কথা বলার জন্য ওগুলো দেখাতে পারিনি যারা আমাদেরকে দেখছে। আমরা আরেকটি আপনার কবিতা দেখে আসি। অথবা আর কোনো বিজ্ঞাপন। লোকমান হোসেন পলার একটি কবিতা, অপ্রাপ্তি। কণ্ঠে আমি মহুয়া সমাদ্দার। আমার কোনো প্রাপ্তি পূর্ণ হলো না, প্রাপ্তির হয় না পূর্ণ তৃপ্তি। প্রাপ্তিগুলো তৃপ্তি শোষণ করে, গোপনে গহীনে তৃষ্ণা। আমার কিছু প্রাপ্য ছিল, আমার স্পৃহণীয় ছিল কিছুক্ষণের তৃপ্তি। পোড়া কপালের ক্যানভাসে আজন্ম শুধু শূন্যতা। তবে বেঁচে আছি নিদারুণ সুখে, অজানা আকাঙ্ক্ষা নিয়ে বুকে। অপ্রকাশ্য শুশ্রূষাহীন কষ্টে ক্লান্তে দিন চলে যায়। ধন্যবাদ। লোকমান হোসেন পলার একটি কবিতা, অপ্রাপ্তি। কণ্ঠে খুব ভালো লাগলো। অপ্রাপ্তি, এটিও একটি চমৎকার বিষয়বস্তু নিয়ে কবিতাটা লিখেছেন। এই বিষয়ে আপনি কি কিছু বলতে চান আপনার এই কবিতার মূল বিষয় নিয়ে? মানুষ অপ্রাপ্তিটা হলে তো বৈষয়িক কিনা? বৈষয়িক কিনা অপ্রাপ্তিটা? মানুষ হই, মানুষের গুণাবলী যদি আমার মধ্যে কিছুটা হলে থাকে, অর্ধেক জি, থাকে, জি, জি, তাহলে প্রাপ্তি অপ্রাপ্তি মানতে হবে। জি। প্রাপ্তি অপ্রাপ্তি মানতে হবে। যে মনে জানেন আপনার এই আমার ভুল থাকবে, শুদ্ধ থাকবে, নেই থাকবে, অন্যায় থাকবে, সবকিছুই থাকবে। মানুষ মানুষ হলে আপনাকে সবকিছুই ফেস করতে হবে। সবকিছুই প্রাপ্তি অপ্রাপ্তি তো এটা রাইট। ফেস করতে হবে। আমি মানুষ হইলে আর মানবিক গুণাবলী থাকলে এই অপ্রাপ্তি আর প্রাপ্তি দুইয়ের মধ্যে আমাকে থাকতে হবে। এর বাইরে যাওয়ার থাকতে হবে। রাইট। মানে আমরা বলি যে প্রাপ্তিটা আমাদের অবশ্যই ভালো লাগে। কিন্তু অপ্রাপ্তিটাকেও আমাদের পজিটিভলি নিতে হবে। কারণ তার জন্য তাহলে আমাদের আরো কাজ করে যেতে হবে। তাহলে সেটা আমাদের জন্য মঙ্গল হবে। আমরা একটু যদি দেখি যে কারা আমাদের সঙ্গে এখনো আছেন। আ আমি পেছনে যিনি আমার ছাত্র আশমিরানা সবুজ, তাকে বলব নার্গিস আফরোজ, দারুণ নার্গিস আফরোজ একজন কবি, আমাদের বন্ধু মানুষ, অনেক ধন্যবাদ।
তুমি বোধহয় যুক্ত হয়েছিলে। নরিন সাবা আপু বলেছে, হ্যাঁ আমি আমেরিকা থেকে দেখছি। হ্যাঁ আপু, আমি জানি, আপনাকে সেজন্য বলেছি যে খুব ভালো লাগছে আপনার, অনেক ধন্যবাদ লাইভটা দেখছেন। আর যদি কেউ থাকে আমাদের সঙ্গে, আমাদের লাইভ আসলে এখন যে সময়টাতে আমরা বাস করছি কলা ভাই, প্রত্যেকে এত ব্যস্ত, এই ব্যস্ততার মাঝে লাইভ দেখা সকলের পক্ষে সম্ভব হয় না। যেমন আমরাও কিন্তু অনেক সময় লাইভ দেখি না, অনেকেরই সময় হয় না আমাদের, কিন্তু যারা আমাদের সঙ্গে ছিলেন, হয়তো আমরা অনেক আলোচনা করছি, অনেকেই আসলে আলোচনা শুনতে পছন্দ করেন না। গান যদি হয় তাহলে দর্শকরা থাকে লাইভে, নাচ হলে থাকে, কিন্তু আলোচনা শুনতে অনেকেরই ভালো লাগে না অনেকটা সময়। কিন্তু আমাদের অনুষ্ঠানটাই হচ্ছে শিল্প সাহিত্য ভিত্তিক, বিশেষ করে এই ২১শে মানে ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাসটা হচ্ছে আমাদের শিল্প সাহিত্য নিয়ে বেশি কথা হবে। রিলেটিভলি আমরা কিছু ভাষার গান বা আমরা দেশের গান শুনতে পারি। কিন্তু আমরা আসলে ২১শে ফেব্রুয়ারির মাসে লাইভ গুলোতে অন্য কোনো কিছু নিয়ে আসতে চাই না। আমরা একটু কবিদেরকে নিয়ে বসতে চাই, সাহিত্যিকদের নিয়ে বসতে চাই। যেহেতু বইমেলার সময় এখন তাদের কি বই আসলো, কি নিয়ে তারা লিখেছেন সেটা শুনতে আমাদের একটু বেশি ভালো লাগবে, যেহেতু এটা প্রাসঙ্গিক এখন। সে কারণে কিন্তু আমাদের সঙ্গে অনেকেই এখন আর নেই। তবে এটাতে মন খারাপ করার কিছু নেই। কারণ শিল্প সাহিত্য ভিত্তিক অনুষ্ঠানগুলো ধীরে, ধীরে মানুষ দেখে একটু, একটু করে। আমরা এটাকে হিস্ট্রি হিসেবে রেখে দিতে পারি এবং মানুষ একসময় দেখবে। আমরা আরেকটু বিজ্ঞাপন দেখে আসি, বই নিয়ে অবশ্যই। কারণ বই ছাড়া কোনো বিজ্ঞাপন হবে না এখন। অনুভূতির বাস্তবতা, বাস্তবে আমরা যা অনুভব করি এবং যা পাই তার মধ্যে যথেষ্ট ভিন্নতা লক্ষ্য করা যায়। মূলত সামাজিক, ব্যক্তিগত, রাষ্ট্রীয়, রাজনৈতিক, সাংস্কৃতিক বিভিন্ন প্রেক্ষাপটে যে অনুভূতির সঙ্গে বাস্তবতার একটা অমিল আছে, সেটা নিয়ে বইটি মূলত লেখা হয়েছে। আশা করি যে বইটি যখন আপনারা পড়বেন, আপনারা নিজেরাও সেখানে আপনাকে নিজেকে খুঁজে পাবেন। এই বইটি করেছে কারুবাগ প্রকাশনী এবং এই স্টল যেখানে আপনারা খুঁজে পাবেন সেই স্টল নাম্বার হচ্ছে 357 এবং 58। আগামী মঙ্গলবারে এই স্টলের সামনে আমাকে পাওয়া যাবে, আমি অবশ্যই থাকব। বই পর্যাপ্ত আসবে, আপনারা বই পাবেন। তবে এই চমৎকার প্রচ্ছদের বইটি আপনারা যদি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আসতে হবে, এবং লেখকের অটোগ্রাফ সহ যদি বইটি পেতে চান তাহলে মঙ্গলবার আসতে পারেন। মঙ্গলবার অ্যাভেইলেবল থাকবো, আপনারা আসবেন, দেখা হবে, বই কিনবেন, বই পড়বেন। সবাই ভালো থাকুন। এটি আমার বইয়ের বিজ্ঞাপন ছিল। আসলে আমরা যখন যে কবি সাহিত্যিকরা আনবো তাদের বইয়ের বিজ্ঞাপনগুলো যদি আমরা পেয়ে যাই হাতে, সবচেয়ে ভালো হয়। কারণ এটি একটি মানে প্রসারের একটা মাধ্যম। মানে প্রচার এবং প্রসার দুটো একসঙ্গেই চলে। আর প্রচারেই প্রসার, এটা আমরা জানি আজকের সময়ে। আপনি যদি না বলেন আপনার সম্পর্কে, আপনার বই সম্পর্কে বা আপনার সৃষ্টি সম্পর্কে, তাহলে কেউ জানবে না। সেই প্রচেষ্টা আমাদের থাকে। আজকে প্রযুক্তির এই উন্নয়নের যুগে আমাদের কিন্তু এই প্রচেষ্টাটুকু সবাইকে দিতে হবে। তো আমরা প্রায় সবকিছুই আপনার সম্পর্কে পলা ভাই জানলাম। শেষে আরেকটি প্রশ্ন করি। একটু আগে পুরস্কার বা সম্মাননা নিয়ে আমাদের কথা হচ্ছিল। আপনিও আপনার এই সাহিত্যিক জীবনের এই যে এই সময়টুকু আপনি এসেছেন, এই যে ভ্রমণ, এখানে আপনিও বেশ কিছু সাহিত্য পুরস্কার পেয়েছেন। সেক্ষেত্রে আপনার অনুভূতি কি? আপনি তো একটু বড় মাপের যে সাহিত্য পুরস্কার সেগুলো তো একটু সময়ের দাবি রাখে, যেটা আমরা একটু আগে আলোচনা করেছি, সেটাতে আর যাই না। আপনার অনুভূতি কি? আপনি তো বেশ কিছু সম্মাননা পেয়েছেন, সাহিত্য সম্মাননা। একটু যদি ছোট্ট করে বলেন। আপনাকে কি উৎসাহিত করছে? বা আপনি কোনোভাবে আরো বেশি লিখবার, আরো বেশি করবার কোনো আগ্রহ পাচ্ছেন কিনা এতে করে? আমাকে শুনতে পাচ্ছেন পলা ভাই? আপনার আপনার অনেকগুলো কথা আমি শুনতে পাই নাই। আপনি কি আমাকে শুনতে আচ্ছা। পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমি আবারও বলি যে আপনি তো বেশ কিছু সাহিত্য সম্মাননা আচ্ছা, পেয়েছেন। শোনেন। হ্যাঁ। আচ্ছা, আমি এই 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 বইটা নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হলো ও, আপনার আমার আরেকটি বই লেখা এসছে। একটা ভ্রমণ বিষয়ক বই। এই বইমেলায় এটি দ্বিতীয় আমার আরেকটি অনেকগুলো বই, বই তাই তো? আছে। না, এটা একটা কয়েক বছর আগের বই। পৃথিবীর পথে ও বইটার নাম। আচ্ছা। এটা হলো আমার দেখা ভ্রমণ, মানে আমি যতটুকু দেখতে পেরেছি তার উপরে হুম, লেখা আমার বই। আ ৬ টা রাষ্ট্রের বিভিন্ন জিনিস দিক নির্দেশনা এটার মধ্যে আচ্ছা, আছে। তো আচ্ছা। আমি যে বিষয়টা নিয়ে আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম, আপনি একটু ইতিহাসের কথা বলছিলেন। হিস্ট্রিক্যাল একটা শব্দ ইউজ করার কারণে আমি এই জিনিসটা বের করে আসছি। এটাতে আমি আ খুশবাক সিরাজের সমাধি, বিশ্বাসঘাতকতার নীরব সাক্ষী। অর্থাৎ আমি প্রায় সময়ই রাজনৈতিক আলোচনায় আসলে, আমি তো একসময় রাজনীতি ইন্টারেস্ট ছিল আমার। এখনো আছে, যেহেতু আমরা সাংবাদিকতা করি। সাংবাদিকতা এমন একটা পেশা যে আপনি
যে কোনো বিষয়ে আপনার একটা প্রাথমিক ধারণা থাকতে হবে, নিতে হবে আপনার যদি লেখালেখি করতে চান, আচ্ছা। করতে চান। তো হুম, আমি হুম। এই কথাটা বলার জন্য আপনাকে থামালাম। সেটা হলো এই পৃথিবীর পথের বইটার মধ্যে আমার দেখা অনেক জায়গার কথাই আছে। এর মধ্যে আমি প্রায় সময় রাজনৈতিক আলোচনায় বলি, এবং আমি যদি এই দেশের নীতি নির্ধারক হইতাম বা আমি যদি দলের কোনো বড় নীতি নির্ধারক হইতাম, তাহলে আমি এই কাজটা অবশ্যই করতাম। সেটা হলো যে যারা রাজনীতি করতে চান, যারা পদ-পদবি লিড করতে চান, তাদেরকে কম করে হলো ১ মাসের জন্য তোলার ইতিহাস, মানে তার এলাকাতে, বিশেষ করে মুর্শিদাবাদ, তারপরে আপনার এই পলাশী, এই ২ টা জায়গায় ১ মাসের জন্য তাকে আমি ভ্রমণে পাঠাইতাম, বা একটা অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠাইতাম যে, "এই যে কি দেখলা, কি বুঝলা তোমার মতন করে তুমি এসে ব্যাখ্যা করো।" আমার খুব খারাপ লাগছিল আপনার, আমি যখন ওই নবাব সিরাজউদ্দৌলার কবরস্থানে গেলাম। এই জায়গাটার নাম এটা, এই উনাকে যে জায়গায় সমাহিত করা হয়েছে, যে রুমটা, এটা হুম, ১২ হুম। দুয়ারি, ১২ টা দরজা আছে আরকি। তো এখানে আপনার এই জায়গাটা, মানে এই কবরস্থানটার নাম হলো হুসপাক। আচ্ছা। এই জায়গায় গেলে মনে হবে, এই জায়গাটায় গেলে আমাদের যে অ্যা ক্ষমতা অথবা পিছন থেকে ল্যাং মারা হুম, হুম। বা ক্ষমতা ঠিকভাবে আপনি বিট না করে চলতে পারলে কি হয়? এটা স্পষ্ট হুম, হুম। দেখা যায়। একদম একটা গন্ধ পাওয়া যায় এটা। শতক ২-২৫০ বছরের আগের কাহিনী, তারপরেও গন্ধ পাওয়া যায়। এই জায়গায় গেলে আপনি কি দেখবেন? এখানে নবাব সিরাজউদ্দৌলার কবরস্থানও আছে। নবাব সিরাজউদ্দৌলাকে যারা মেরেছে তার কবরস্থানও আছে। যারা নবাব সিরাজউদ্দৌলার সাথে সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতা করেছে, যেমন কস্তুরী বেগম, তার কবরস্থান এখানে আছে। মানে শত্রু আচ্ছা। মিত্রের একটা, মানে একটা সহাবস্থান। কিরকম যে একটা করে এখানে হুম, হুম। সহাবস্থান করলো। এবং আপনার নবাব সিরাজউদ্দৌলার যে ওয়াইফ, আপনার লুৎফুন্নেসা, নবাবের ওয়াইফ। স্ত্রী, সে কিন্তু হুম, ১৭ বছর পরবর্তীতে এখানে শুধু এই কবরস্থানের কি জানি এই সেবা করে, হাদিমগিরি করে কিন্তু সে জীবনযাপন করে গেছে। হ্যাঁ, হ্যাঁ। এই যে ইতিহাস, এই যে হুম, বিষয়, এই যে আমাদের যে এত বড় সমস্যার যে একটা বিরাট ব্যাপার, কিভাবে ধ্বংস হয়ে গেলে, আপনি ঠিক না থাকলে, আপনার জায়গায় আপনি রাইট থেকে না থাকলে আপনাকে কিভাবে বিট করতে হয়, আপনি কিভাবে চলে যাবেন, আপনি কিভাবে আস্থা করে পড়ে যাবেন, আপনি কিভাবে এই উপমা হয়ে যাবেন খারাপ কাজের। এটা আমার মনে হয় মুর্শিদাবাদ, তারপরে আপনার এই পলাশী, এই জায়গায় যাওয়া উচিত। আমাদের রাজনৈতিক নেতাদের ১ মাসের জন্য নির্বাসন হইলেও এখানে দেওয়া উচিত। ওখান থেকে দেখে আসলে, আর এটা যদি ভালো করে সে বুঝতে পারে, ইতিহাসটা ভালো করে সে দেখে, তাহলে আমার কাছে মনে হয় না একটা লোক খারাপ করতে পারে রাজনীতিতে। আচ্ছা, ঠিক আছে। আমরা ওই পলিটিক্যাল ভিউ থেকে আ যদি বলি সেটা তো ঠিক আছে। কিন্তু আমরা যদি সামাজিক প্রেক্ষাপটে বলি সেখানেও আমরা দেখব যে ক্ষমতা আসলে চিরস্থায়ী নয়। আ যেকোনো জায়গায় আমরা ক্ষমতায় থাকি না কেন, এখান থেকে আমাদের যেতেই হবে। এবং সেক্ষেত্রে আমি যদি ভালো নেতৃত্বে না থাকি, ভালো নেতৃত্ব না দিতে পারি, তাহলে একটা সময় আমাকে আস্থা করেই ফেলে দিবে মানুষ, ইতিহাসও ফেলে দিবে আমাকে। সুতরাং সেই জায়গাটা কিন্তু আমাদের মনে রাখতে এবং হবে। এটা পলা শেষমেন্টটা ভাই, হলো এরকম, আমরা এটা পলা ভাই আমি এটা শেষ থামাই। আমরা কিন্তু লাইভের একদম শেষ পর্যায়ে আছি। ১ ঘন্টা ১৬ মিনিট হয়েছে আমাদের লাইভ ১ ঘন্টার জন্য। আমরা শেষে আপনার কাছে আরেকটি বিষয় নিয়ে কথা বলে আমরা একটি দেশের গান শুনতে, শুনতে চলে যাব। সেটা হচ্ছে যে শিল্প সাহিত্য অঙ্গনে কিন্তু আপনি অনেক কাজ করছেন যেটা আমরা এতক্ষণ জানলাম। কিন্তু ভবিষ্যতে আপনার কি প্ল্যান আছে? শিল্প সাহিত্যে আপনি আর কি, কি কাজ করতে চান? এই বিষয়টুকু বলবেন, খুবই সংক্ষেপে বলবেন এবং তারপরে আমরা বিদায় নিব দর্শকদের কাছ থেকে। কারণ এতটা সময় দর্শকরা আসলে আমাদের থাকতে চায় না। সবারই সময়ের স্বল্পতা আছে। আপনি শুধু বলেন যে আপনার ভবিষ্যতে শিল্প সাহিত্য নিয়ে কি প্ল্যান আছে? ইতিমধ্যে আপনি অনেক কাজ করেছেন, করছেন। কিন্তু আর কি প্ল্যান আছে? কি করতে আচ্ছা, চান আরো? আমার এই অভিজ্ঞতা থেকে আমি একটু বলি। এটা হ্যাঁ, আপনার হয়তো বুঝতে পারবেন যে ভাই এটা কি বলল। তবে আ আপনি শিল্প সাহিত্য নিয়ে যদি আপনি সাংগঠনিকভাবে যদি বেশি সময় দেন, রাইট। আপনার নিজের সৃজনশীল কাজের মধ্যে বাধা হয়। একদম, এই একদম, বাধাগুলো বাধা হয়ে গেছে। কিন্তু একদম। এই যে তারপর তো কাজ কেউ না কাউকে না কাউকে করতে হবে। যেমন আপনি এখন এটা নিয়ে চিন্তা করছেন, একজনকে ডেকে জি, জি। আনা, লাইভ নিয়ে। তার সাথে জি, জি। বলা, তার কি করা, এটার জন্য যে আপনার কাজ করতে যেয়ে
আপনার যে মূল লেখালেখি এই জায়গায় কিন্তু আপনি একটা পিছিয়ে পড়ে যাচ্ছেন। চমৎকার সাংগঠনিক বলেছেন। যারা খুব চমৎকার। বড় সংখ্যক তারা কিন্তু খুব ভালো লেখক হইতে পারে নাই। আমি অনেককে দেখেছি। তো রাইট। তারপরেও করতে হবে সংগঠক ছাড়া আপনি কাউকে পথ দেখাইতে পারবেন না। পথটা তো কেউ না কেউ দেখাবে, পথটা কেউ না কেউ দেখাবে। এই আরকি। তো তাহলে আপনার জি, আগ্রহ জি। হলো যে আমি আমি যে কাজটা আমি আজকে একটা করছেন ভালো কাজ এখন। বা আমার এই হুম, লাইনে একটু কাজের সুনাম আছে বা এই লাইনে আমার একটা কাজের নাম আছে বিধায় আপনার সাথে আমার সম্পর্ক হয়েছে, পরিচয় হয়েছে। একদম, আপনার একদম। দেখেন আরো ৫ জন রাঁধবেন। যেমন গতকাল হুম, আমরা হুম, যে বঙ্গ নিউজের এক ভদ্রলোকের সাথে পরিচয় হইলো। উনি একটা হুম, হুম, প্রবাসের হুম, মানুষ। তার সাথে যে আমার ৫-৭ মিনিট কথা হলো। আমার একটা হুম, জিনিস হুম, খুব ভালো লাগলো তার যে বলল যে আ উনি চেষ্টা করেন যে একটা ছেলে তার বাবার অফিসে একদিন থাকবে সারাদিন। তার বাবার সাথে থাকবে, তার বাবা অফিসে কি করে দেখার জন্য। এই যে জিনিসটা এটা আমার জানা হতো না। তার সাথে না হলে আপনার সাথে কালকে যে তার সাথে কথা না বললে। আবার কালকে তার সাথে আমাদের দেখা হুম, হবে। হুম, এখানে গেলে হয়তো আরো ২ জনের সাথে দেখা হবে। তো হুম, আমি এই জিনিসটি বলতে চাই, মানুষের সাথে সম্পর্ক করতে হবে। সম্পর্কটা বাড়াতে হবে এবং আপনি হুম, সহজ থেকে যদি আপনি থাকেন, তাহলে ওই যে আপনি যে বললেন আমাদের যে আজকের কথামালা যে সহজ করে কঠিনটা ধবধবে সহজ করে নেওয়াটা। হ্যাঁ? তো হুম, এই আপনি যদি কোন জিনিসে কঠিন হন, আপনার সাথে আপনার চারিদিকে আপনাকে কঠিন কঠিন বলেই ধরবে। আপনি সহজ হয়ে গেলে সবকিছু সহজ। আমি সবকিছু সহজ আপনাকে হয়ে হয়তো একটা খারাপ আমি আপনার সাথে খারাপ একটা বিহেভ করে ফেলছি। আপনি যদি হজম করে নিয়ে স্বাভাবিক থাকেন, আমি ২য় বার এই কাজটা আপনার সাথে করব না। এটাই এ যাচ্ছে। এ এটা এটাও একটা এই ঠিক আরকি। আছে। তাহলে হচ্ছে যেটা আপনার বলতে কথা চাই থেকে যে সবাই কনক্লুশন টা সবাই পেলাম মানবিক মানুষের সকল মানুষের মানবিক গুণগুলি হোক, সকল মানুষ ভালো থাকুক। আর সাদা দবদবে কথামালা থেকে ৪ লাইন কবিতা শুনে দিচ্ছি আপনাকে। ঠিক আছে এটা শোনান। হলো যে, কিছুই শিখিনি আমি, না কবিতা না গান, আচ্ছা, আচ্ছা ঠিক না আছে। আপনি আয় একটু শোনান। রোজগার, না প্রতারণা। অথচ এই ৪ টির যেকোনো একটি শিখলেই বেঁচে যেত জীবন, বাঁচে কিছু প্রাণ। প্রতারণা শিখা আমার কাছে মনে হচ্ছে মানুষ এই প্রতারণার শিক্ষাটাই এখন সবচেয়ে বড় হয়ে গেছে। প্রতারণা প্রতারণা কেউ না শিখুক। না শিখুক। না বলতে শিখুক প্রতারণা প্রথমে। হুম, না বলতে ঠিক শিখুক আছে। এবং হুম, হুম, এবং আজকের শেষ লাইনটা আমি বলব, আমরা আসলে না বলাটা শেখা খুব জরুরি হয়ে গেছে এই সময়। একদমই। নৈতিকভাবে আমরা এত পিছিয়ে গেছি যে স্বাভাবিক কাজটাই আমাদের কাছে এখন অস্বাভাবিক মনে হচ্ছে। অস্বাভাবিক কাজটাই আমরা মনে করছি স্বাভাবিক। স্বাভাবিক। হ্যাঁ, হ্যাঁ। সবাই ভালো থাকুক, সবাই হ্যাঁ, হ্যাঁ, সত্য সুন্দরের সাথে থাকুক, সহজ হোক সকলের পথ চলা, সবাই সহজ থাকুক। একদম। খুবই ভালো ভালো একটা থাকুক। কথা বলছেন সবশেষে। আ লোকমান হোসেন পলা ভাইকে অনেক, অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আজকে এই লাইভটি করার জন্য উনি সারাদিন বইমেলায়ও যাননি। কারণ যেহেতু বসতে হবে, কথা বলতে হবে। আর একটু আগে আপনি যে কথা বলেছেন, তার সূত্র ধরে আজকে কনক্লুশন টানবো। সেটা হচ্ছে যে, আপনি বলেছেন যে কেউ যদি সংগঠক হয় তাহলে তার সৃষ্টিকর্ম ব্যাহত হয়। এটা এত বড় সত্য একটি কথা আপনি বলছেন লাইভে। এটার চেয়ে বড় কথা আর হয় না। অথচ দেখেন আমরা যারা অর্গানাইজার বা সংগঠক বা এই যে আমি লাইভ গুলো করি, সপ্তাহে ২ টো লাইভ করি। একটি এটিভি কানাডা থেকে করি। এটিভি কানাডায় সেটাও শিল্প সাহিত্য ভিত্তিক অনুষ্ঠান এবং এটি হচ্ছে আমার প্রোফাইল থেকে করি। যেখানে 20K ফলোয়ার আছে যারা আমাদেরকে ফলো করেন। তাদের জন্য আমি শিল্প সাহিত্যে যারা ভূমিকা রাখছেন তাদেরকে অতিথি হিসেবে নিয়ে আসি এবং এই যে নিয়ে আসা সপ্তাহে ২ জন শিল্পী, সাহিত্যিক বা কবিকে নিয়ে আসা তার জন্য আমাকে যথেষ্ট শ্রম দিতে হয়। তাদের সঙ্গে যোগাযোগ করতে হয়। তাদেরকে নিয়ে আমি কি বলব সেই ম্যাটেরিয়ালস গুলো আমাকে কালেকশন করতে হয়। তারপরে লাইভের আগে পরে সব মিলে ২-৩ ঘন্টা যায়। এই যে সময়গুলো যায় আমার কিন্তু রেয়াজ কমে গেছে। আমি গান করি সবাই জানেন। কিন্তু আমি কিন্তু রেয়াজ করার সময় পাচ্ছি না। কারণ সন্ধ্যাটা আমার রেয়াজের সময়। কিন্তু সন্ধ্যায় আমি দেখা যাচ্ছে লাইভ নিয়ে ভাবছি, লাইভে বসবো, কথা বলবো সেগুলো নিয়ে ভাবছি। আমার কিন্তু হচ্ছে না। তো আমি মনে করি আমি একজন আমার নিজের কাছে আমি একটি এক্সাম্পল বা উদাহরণ যে আমি কিন্তু সাংগঠনিক কাজ করার কারণে এবং এই প্রোগ্রাম অর্গানাইজ করার কারণে আমার সৃষ্টিকর্ম একটু ব্যাহত হচ্ছে। কিন্তু যেটা আপনি বলেছেন কাউকে না কাউকে তো করতে হবে। এখন যারা প্রোগ্রাম অর্গানাইজ করেন তাদেরকে যদি বাকিরা পৃষ্ঠপোষকতা করেন তাহলে কিন্তু তাদের জন্য সম্ভব হয়। কাজ করা সম্ভব হয়। কারণ আপনি হচ্ছেন লাইভ করছেন, আপনি সমাজকে সেবা দিচ্ছেন।
আপনার হয়ে যদি কেউ কাজ করে তাহলে উচিত হচ্ছে তাকে পৃষ্ঠপোষকতা করা ফ্রম এভরি সাইড তাকে পৃষ্ঠপোষকতা করতে হবে। কিন্তু দেখা যায় বাস্তবে যে মিডিয়াতে যারা কাজ করাচ্ছেন আমাদেরকে দিয়ে বা আমরা যাদের কাজ করছি তারা কিন্তু এত ইতিবাচক না, তারা কিন্তু প্রাসঙ্গিকভাবে সব ধরনের ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট তারা দেন না, এবং না দিয়ে কিন্তু তারা প্রত্যাশা করেন যেন আমরা খুব ভালো কাজ করি। কিন্তু এটা তো হবে না, সমন্বয় থাকতে হবে। যিনি অর্গানাইজ করেন তার সঙ্গে যিনি তাকে দিয়ে কাজ করান তার যদি সমন্বয় না থাকে তাহলে শিল্প সাহিত্য মানে যে ভূমিকা, শিল্প সাহিত্যে যে ভূমিকা রাখার ইচ্ছা সেটা কিন্তু সম্ভব হয় না। এমনিতে যিনি অর্গানাইজ করেন তার কিন্তু সময় নষ্ট হয়, তাকে অনেক শ্রম দিতে হয়, তাকে অনেকটা মেধা খরচ করতে হয়। তো তার বিনিময়ে কি হয় যে যারা তাকে পান, তাকে সেবার জন্য তিনি যদি সেভাবে নিজেকে মানে মানে কি বলবো এটাকে নিজেকে ডেডিকেট করেন, সেক্ষেত্রে উচিত হচ্ছে আশেপাশের মানুষগুলোকে একটু সহযোগিতা করা, একটু পৃষ্ঠপোষকতা। আমরা আশা করি যে আমরা যারা শিল্পে সাহিত্যে সেবা করছি, শুধুমাত্র গান করছি না, শুধুমাত্র লেখালেখি করছি না, কিন্তু আমরা সেবা দিচ্ছি এই ক্ষেত্রটাকে। তাদের জন্য আরো মানুষ কিছু ভাববে, নতুন নতুন কিছু ভাববে, তাদেরকে কি করে আরো ব্র্যান্ডিং করা যায়, তাদেরকে সামনে নিয়ে আসা যায়। যেমন লোকমান হোসেন পলা ভাই একটি বড় রকমের প্রোগ্রামের আয়োজন করলেন, তাহলে লোকমান হোসেন পলা ভাইয়ের দায়িত্ব বা কর্তব্য হবে একজন মাহবুবা বেগম যিনি সংস্কৃতিকে সেবা দিয়ে যাচ্ছেন তাকে সেখানে প্রমোট করা, তাকে সেখানে নিয়ে যাওয়া, তাকে সেখানে ইনভাইট করা, তাকে কথা বলতে দেওয়া, তাকে সঞ্চালনায় নিয়ে যাওয়া। কারণ আমরা এইভাবে যদি একে অপরকে সহযোগিতা না করি তাহলে কিন্তু শিল্প সাহিত্য এগিয়ে যাবে না। তো এটাই হচ্ছে আমার লাস্ট কথা, যে আজকে আপনি ধবধবে সাদা কথামালায় আপনি যখন দেখা যায় যে এই যে চিন্তা থেকে আপনি এই ধবধবে সাদা কথামালাটা লিখেছেন, আমরা আশা করি যে প্রত্যাশাটা আপনি সবশেষে করলেন, যে আমরা আশা করি যে মানুষ যে কথা বলবে সেই কথার সঙ্গে তার কাজের মিল থাকবে, কথা এক এবং কাজে আরেক, এই ধরনের চরিত্রের অর্থাৎ ডাবল স্ট্যান্ডার্ডের ক্যারেক্টার আমাদের যেন গড়ে না ওঠে। আমরা যা বলি, আমরা যা বলতে চাই, বোঝাতে চাই, তা যেন বাস্তবে আমাদের মধ্যে সেটি স্থান পায় এবং সেভাবে যেন আমরা মানুষের জন্য কাজ করে যেতে পারি, এই কামনা করছি সকলের কাছে। যারা আমাদের লাইভটি দেখেছেন এবং আরো সামনে যারা দেখবেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। এবং আমরা আশা করি যে আগামী বৃহস্পতিবার যখন আমরা কঠিনের করিতে সহজ লাইভে বসবো তখন আপনারা আবার আমাদের সঙ্গে যুক্ত হবেন, আবারও আমরা একজন কবি বা সাহিত্যিককে নিয়ে আসবো। আজকে এবার যেহেতু আমরা 21শে ফেব্রুয়ারির মাসে আছি, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আছি, এবং এই মাসটি 21শে ফেব্রুয়ারির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মাস। আমরা সকল কবি সাহিত্যিকদের কথা শুনবো, তাদের বই নিয়ে কথা বলবো। সঙ্গে থাকবেন আশা করি সকলেই। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। পলা ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আজকের লাইভটি এখানেই শেষ করছি। একটি দেশের গান শুনে আমরা লাইভ থেকে বিদায় নেব। অনেক ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। নদীর বাঁকে প্রিয় আমার বাংলাদেশের গান, শাপলা শালুক পাখির গানে মেতে উঠে প্রাণ। এ দেশ আমার ভালোবাসা, এ দেশ আমার ভালোবাসা, রাখবো যে সম্মান। নদীর বাঁকে প্রিয় আমার বাংলাদেশের গান, শাপলা শালুক পাখির গানে ভরে উঠে প্রাণ। ঢেউ দিয়ে যাই সবুজ সোনালি ধান, দেশকে মোড়া দিয়ে যাব ভালোবাসার দান। বুকের মাঝে ঢেউ দিয়ে যাই সবুজ সোনালি ধান, দেশকে মোড়া দিয়ে যাব ভালোবাসার দান। নদীর বাঁকে প্রিয় আমার বাংলাদেশের গান, শাপলা শালুক পাখির গানে মেতে উঠে প্রাণ।
ভাষায় প্রাণের সম্পান, দু চোখ ভরা স্বপ্ন নিয়ে গাই জীবনের গান। ভোরের আলোয় শিশির ঝরে ভাষায় প্রাণের সম্পান, দু চোখ ভরা স্বপ্ন নিয়ে গাই জীবনের গান। বুকের মাঝে প্রিয় আমার বাংলাদেশের খান, শাপলা শালুক পাখির গানে মেতে উঠছে প্রাণ। এ দেশ আমার ভালোবাসা, এ দেশ আমার ভালোবাসা, রাখবো যে সম্মান। নদীর বাকি প্রিয় আমার বাংলাদেশের খান, শাপলা শালুক